হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। ভৌতিক কথার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগত করছি। এই মুহূর্তে প্রচার করতে চলেছি আমি ভৌতিক কথার এপিসোড 5, এক্স্যাক্টলি তাই, এবং সিজন 1 এর এপিসোড 5 আশা করছি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে, বিকজ পুরো এপিসোড জুড়ে এমন এমন কিছু স্ক্যারি স্টোরি আমি শেয়ার করতে পেরেছি বা আমাদের কাছে শেয়ার করেছিলেন আমাদের স্পেশাল গেস্ট, যে আপনাদের নিজেদেরও হাড় হিম হয়ে যাবে। সত্যি বলছি, বিকজ আমি বিশ্বাস করি যে ভৌতিক কথা আগে যত স্টোরি শেয়ার করা হয়েছিল এতটা ক্রিপি ছিল। আমি এখনো মনে করতে পারি যে আগে আমি যখন শো শেষ করে যখন রাতে ঘুমাতে যেতাম, আমার নিজেরই ভয় লাগতো। কখনো কখনো তো ঘুম ভেঙেও গেছিল রীতিমতো ভয়, বিকজ স্টোরিগুলো অনেক রিয়েল এবং অ্যাকচুয়াল লাইফ থেকে ঘটে যাওয়া ঘটনাগুলি কিন্তু শেয়ার করা হতো। এখন তো ম্যাক্সিমাম মানে কি 99% হচ্ছে কাল্পনিক গল্প শেয়ার করা হয়। আপনারা কাল্পনিক গল্প লেখেন, আমরা সেটা শেয়ার করি, বাট আগে কিন্তু এমনটা ছিল না। আগে ছিল ভৌতিক কথা খুবই সিরিয়াস একটা এপিসোড বা সিরিয়াস একটা প্ল্যাটফর্ম, যেখানে মানুষ তাদের সত্য, তাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো শোনাতো, অথবা কানেক্টেড সত্য ঘটনাগুলো মানে তারা শেয়ার করতো। তাই আপনাদেরকে ইন্সপায়ার করবো, আপনারা প্লিজ সত্য ঘটনা কালেক্ট করে নিয়ে আসেন। এতে করে যেটা হবে, আপনার দেখা দেখা আরো 10টা মানুষ অথবা সত্য ঘটনা কালেক্ট করবে এবং আমার কাছে পাঠিয়ে দেবে, এবং ক্রিপি সব স্টোরি আমরা আবারও শেয়ার করতে পারবো ভৌতিক কথা এবং ভৌতিক দুনিয়ায়। সো এই হচ্ছে বিষয়। আমরা এপিসোড 5 এ চলে যাবো। যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারা যদি চান ভৌতিক কথায় স্টোরি পাঠাবেন, ঘটনা পাঠাতে পারেন। জাস্ট দুটি ওয়ে আছে, ইমেল আর হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে bhautikstories@gmail.com and হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01400930111। অবভিয়াসলি ঘটনাগুলোতে কিন্তু এই মুহূর্তে শেয়ার হবে ভৌতিক দুনিয়ায়। আশা করছি আপনারা ঘটনা পাঠাবেন, আপনাদের ঘটনা অপেক্ষায় থাকবো। তা চলুন আর কথা বাড়াবো না, আজকের এপিসোডে শুরু করি। এবং আজকেও কিন্তু আপনার জন্য থাকছে ডিএম মনির হোসেনের দারুণ দারুণ সব স্টোরি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের এপিসোড। যাই হোক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, আমরা এপিসোড শুরু করতে যাচ্ছি। এপিসোড শুরু করার আগে আমাদের সাথে কমিউনিকেশন করার নিয়মটি আবারও বলে দিতে চাই। তা হলো, আমাদের ডেসক্রিপশন বক্সে একটি ইমেল আইডি দেওয়া আছে, which is bhautikstories@gmail.com, bhautikstories bhautikstories@gmail.com। এখানে আপনি আপনার ঘটনা বা এক্সপিরিয়েন্স, বা আপনি যদি কারো কাছ থেকে ঘটনা জেনে থাকেন, তবে সেই ঘটনাটি সুন্দরভাবে লিখবেন এবং সাথে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেবেন। আপনার ঘটনাটি আমরা পড়বো। যদি আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই আপনাকে ফোন দিয়ে জানানো হবে, আপনাকে আমন্ত্রণ জানানো হবে স্টুডিওতে আসার জন্য। যদি আসতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি না আসতে পারেন তাহলে আপনার ঘটনাটি আমরা ইমেইল আকারে পড়ে শোনাবো। আর আরেকটা ব্যাপার বন্ধুরা, আপনারা চাইলে ভয়েস ক্লিপও পাঠাতে পারেন। নিশ্চয়ই দেখেছেন গত এপিসোডে একটা ভয়েস ক্লিপ পেয়েছিলাম, ঠিক এরকমই একটা খুব সুন্দর করে গুছিয়ে একটা ভয়েস ক্লিপ পাঠাবেন, এবং সেই ভয়েস ক্লিপটা যদি আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমরা আমাদের এপিসোডে প্লে করব। বন্ধুরা, আমরা এপিসোড শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন স্পেশাল গেস্ট হিসেবে বরাবরের মতন ডিএম মনির হোসেন নিযুত, এবং সাথে আছেন শ্বেতা সাইদ। বন্ধুরা, একটা ব্যাপার বলে রাখি, আজকে মনির ভাই আমাকে এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছেন যা আমি এখন পর্যন্ত শুনতে পাইনি। কারণ আমরা অলওয়েজ স্টুডিওতে আগে ঘটনাটা শুনি, তারপর আমরা সবাইকে শোনাই। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, মনির ভাইয়ের দাবি যে এই ঘটনাটা এখন পর্যন্ত যারা শুনেছে বা যারা শেয়ার করেছে তাদের সাথে খুব খারাপ কিছু হয়। সেটা হতে পারে অলৌকিক কিছু, সেটা হতে পারে অভিশপ্ত কিছু। এই জন্যই সে আমাকে বারবার মানা করেছে যেন আমরা ঘটনাটা শেয়ার না করি বা গল্পটা শেয়ার না করি, কারণ এই গল্পটা যারাই শুনেছে তারাই ভৌতিক কোনো ঘটনার সম্মুখীন হয়েছে। সো সেই ঘটনাটা আমরা আজ মনির ভাইয়ের কাছ থেকে শুনবো। যাই হোক বন্ধুরা, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের স্পেশাল গেস্টের কাছে যাওয়ার আগে একটা ইমেল পড়ে আসবো, এবং ইমেলের পর আমরা যথারীতি আমাদের ঘটনায় চলে যাব। তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। আমি ইমেলটা যেভাবে করে পেয়েছি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ভাইয়া, আমার নাম সালমা, আমি ধানমন্ডি থেকে
বলছি। আশা করছি ভালো আছেন, কারণ বরাবরের মতোই আপনি ভালোর দলে। আপনাদের ভৌতিক কথা শুনছি সেই প্রথম এপিসোড থেকে। বিশ্বাস করবেন কিনা জানি না জিফরি ভাই, আমার কাছে আপনাদের প্রোগ্রামটি একেবারে ভূত এফএম এর মতো লাগে। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পরে বেশ কটি ইউটিউব চ্যানেলে ভৌতিক ঘটনা শোনানো হয় এখন, কিন্তু একদম ভূত এফএম এর মতো মনে হয় না, কি যেন একটা মিসিং থাকে। কিন্তু আপনাদের এই ভৌতিক কথা এমন একটা প্রোগ্রাম মনে হয়েছে যেটা আমাকে সেই 2010 সালের ভূত এফএম এর কথা মনে করিয়ে দেয় বারবার। যাই হোক জিফরি ভাই, একটু বেশি কথা বলে ফেলেছি, আমি সরাসরি ঘটনায় চলে যাব। ভাইয়া, আমি পেশায় একজন ভিডিও এডিটর, তাই মিডিয়াতে কাজ করার কারণে আমাকে অফিস নিতে হয়েছিল, এবং আমার ঘটনাটা এই অফিস কেন্দ্রিক। সঙ্গত কারণেই অফিসটার অ্যাড্রেস এবং কোম্পানির নাম বলতে পারছি না। তো আমি অফিস যখন ভাড়া নিব তখন থেকে আমি বেশ কয়েকটি অফিস খুঁজছিলাম। সব জায়গায় অফিস ভাড়া অনেক বেশি থাকায় আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল না। অতঃপর আমি একটা বড় ফ্ল্যাটের সন্ধান পাই। ফ্ল্যাটটা অনেক বড়, মোটামুটি 1700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে। পুরো বাড়িটা ছিল 3 তলা বিশিষ্ট। শুধুমাত্র নিচ তলায় মালিক থাকতো এবং দ্বিতীয় তলায় এক রিলেটিভ থাকতো মালিকেরই। আমি মালিককে জানালাম ভাড়া কত, এবং অদ্ভুতভাবে মালিক আমাকে জানালো মাত্র 8,000 টাকা। আমি একটু অবাক হয়েছিলাম, এত বড় বাড়ি 8,000 টাকা কিভাবে সম্ভব? যাই হোক, আমি আর বেশি কথা না বাড়িয়ে তাকে জানালাম আমি এখানে আমার অফিস বানাবো, প্যানেল দিব, এবং অদ্ভুতভাবে মালিকও বলল অবশ্যই, কোনো সমস্যা নেই। তিনি রাজি হয়ে গেলেন সরাসরি। এরপর আমি 2-1 দিনের মধ্যেই ওই ফ্ল্যাটে উঠে যাই। আমি 3য় তলায় উঠি এবং মোটামুটি 1 মাস পর্যন্ত আমার কাজ খুব সুন্দরভাবে চলছিল, কোনো সমস্যাই হয়নি। কিন্তু একদিন হঠাৎ নিজে সিগারেট খেতে খেতে বাড়ির দারোয়ানের সাথে কথা হচ্ছিল। কথায় কথায় দারোয়ান যেন মুখ ফসকে বলে দিয়েছিল যে আমি যে ফ্ল্যাটটিতে উঠেছি সেটা নাকি 8 বছর ধরে বন্ধ, কেউই নাকি এই ফ্ল্যাটে থাকতে পারে না। আমার কাছে খুবই অদ্ভুত লাগলো, অথচ আমি 1 মাস কাটিয়েছি, কোনো সমস্যা হয়নি। আমি আর এটাকে তেমন একটা বেশি সিরিয়াস নিলাম না। এবার আসি আসল ঘটনায়। আমি আগেই বলে রাখি, আমি খুব রাত জেগে এডিটিং করি। আমার কাজ শেষ হতে হতে ভোর হয়ে যায়। তো এক রাতে সিগারেট খেতে খেতে এডিট করছিলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম কোনো কারণ ছাড়াই আমার অ্যাশট্রেটা পড়ে গেল। এমন যদি হতো টেবিলের কোনায় ছিল অ্যাশট্রেটা, তাহলে হয়তো মানতে পারতাম, কিন্তু অ্যাশট্রেটা আমি ঠিক টেবিলের মাঝখানে রেখেছিলাম। আমার কাছে একটু অদ্ভুত লাগলো, কিন্তু আমি বেশি চিন্তা করলাম না, কারণ আমার কাছে মনে হয়েছিল অনেক বেশি বাতাস হয়তো বা জানালা থেকে এসেছে, এই জন্য হয়তো বা পড়ে গেছে বাতাসে। সো একটা এক্সপ্লেনেশন দিয়ে আমি আবার এডিট করতে শুরু করলাম। সো ওই রাতে আর তেমন কিছু হয়নি আমার সাথে। এর প্রায় 2 দিন পরের ঘটনা। আমি একটা আর্টিকেল দেখছিলাম গুগলে। আর্টিকেলটা ছিল এমন একটা অপটিক্যাল ইলিউশনের উপরে, যেখানে বলা হয়েছিল কোনো মানুষ যদি প্রায় 5 মিনিট টানা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং কোনো রকম চোখের পলক না ফেলে, তাহলে অদ্ভুত একটা চেহারা দেখবে আয়নায়। আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগলো, তাই আমি দেরি না করে আমার বাথরুমের আয়নার সামনে চলে গেলাম এবং আমি নিজের দিকেই তাকিয়েছিলাম। কিন্তু ভাইয়া, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি প্রায় 1 মিনিট পর লক্ষ্য করলাম আমার চেহারাটা বিকৃত হয়ে গেছে। মনে হচ্ছিল এটা আমার চেহারা না, খুব কুৎসিত একটা চেহারা আয়নায় ভেসে উঠল, এবং অদ্ভুতভাবে আয়নার প্রতিচ্ছবিটা তার মুখটা বিশাল আকৃতির করে হা করে ফেললো। আমি চোখ বন্ধ করে ফেললাম ভয়। এরপর চোখ খুলে দেখি সবকিছু নর্মাল, যেন কিছুই হয়নি। আমি ব্যাপারটা একেবারে হ্যালুসিনেশন হিসেবে চিন্তা করলাম, কারণ একটু আগে আমি এরকম একটা অপটিক্যাল ইলিউশনের ব্যাপারেই পড়ে এসেছি। সো এটা একটা অপটিক্যাল ইলিউশন ছাড়া কিছুই না, বলেছি এমনই মনে হচ্ছিল। এরপর আমি ভালো মতো আমার হাত মুখ ধুলাম, মুখ মুছলাম। তোয়ালে দেওয়া যখন মুখ মুছতে মুছতে আবারও তাকালাম আয়নার সামনে, আমার গায়ের শিরশির
শিরশির করে উঠল। রীতিমতো আমার গার লোম দাঁড়িয়ে গেল। আমি দেখলাম সে বিকৃত মানুষটার চেহারা এখনো ভাসছে আয়নার সামনে। আমি দেখছি যেন আমি সে বিকৃত মানুষটা হয়ে গিয়েছি। অদ্ভুতভাবে লক্ষ্য করলাম মানুষটা এখনো হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমার গায়ে এবার সত্যি ছমছম করে উঠলো। আমি সাথে সাথে বাথরুম থেকে বেরিয়ে গেলাম এবং বাথরুমের দরজা বন্ধ করে রুমে ঢুকে একটা সিগারেট ধরিয়ে ফেললাম। নিজেকে নর্মাল করলাম। আমি রীতিমতো কাঁপছিলাম তখন। ওই দিন আমার কাছে কোন কিছুই আর নর্মাল মনে হচ্ছিল না, খুবই অ্যাবনর্মাল মনে হচ্ছিল সবকিছু। কিন্তু কেন যেন এই ব্যাপারটাকে আমি একেবারে হ্যালুসিনেশন ভেবে ওই রাতে ঘুমিয়ে পড়ি। এবং ওই দিনের পর যে আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তা বোধহয় আমার জানা ছিল না। যাই হোক, এর পরের দিন আমি টিভি দেখছিলাম। টিভি মানে আমার কম্পিউটারের সাথে একটা টিভি কার্ড লাগানো আছে, ওটা দিয়ে আমি টিভি দেখছিলাম। খুব ভালো মতো মনে আছে আমি সনি টিভি দেখছিলাম। সনি টিভির সিআইডি প্রোগ্রামটা আমার খুব পছন্দের। আমি সিআইডি দেখছিলাম। তো প্রোগ্রামটা দেখতে দেখতে একটু কেমন যেন গা গরম লাগতে শুরু হলো। মনে হচ্ছিল আমার সারা শরীর হঠাৎ করে গরমে রীতিমতো ভেতর থেকে সিদ্ধ হয়ে যাচ্ছে। অথচ ফ্যান ফুল স্পিডে চলছে এবং বারান্দাও খোলা এবং সব জানালাও খোলা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, বাইরের প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, কিন্তু বাতাস তো লাগছেই না। রীতিমতো আমার গা গরম হয়ে যাচ্ছে। আমার এখনো ভাবলে গা শিরশির করে ওঠে। আমি টিভি দেখতে দেখতে হঠাৎ করেই মনে হলো আমি যে সোফায় বসে বসে টিভি দেখছিলাম তার ঠিক একটু দূরে একটা সোফা এবং ওই সোফার পাশে একটা চিপা জায়গা বা সোফার কোণা আছে। আমি স্পষ্ট দেখলাম ওই সোফার কোণা দিয়ে একটা ছোট্ট মেয়ে উকি মেরে আমার দিকে তাকিয়ে আছে। বা বলতে পারেন বাচ্চারা যেভাবে করে উকি মারে চোর পুলিশ বা কানামাছি খেলার সময়, ঠিক ওরকম ভাবে কেউ একজন উকি মেরে আমার দিকে তাকিয়ে আছে। আমি রীতিমতো থতমত খেয়ে গিয়েছিলাম। মাথাটা ক্রমেই একটু একটু করে সোফার উপর দিয়ে উঠছিল। আমার তখন মনে হচ্ছিল আমি রীতিমতো জ্ঞান হারিয়ে ফেলবো, এতটা ভয় পেয়ে গিয়েছি। আমি রীতিমতো একদম স্টাক হয়ে গিয়েছি। আমি দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম, ড্রয়িং রুমে চলে যাই এবং সবগুলো লাইট জ্বালিয়ে ফেলি। এবং একটু পর আবার রুমে এসে দেখি কিছুই নেই এবং কিছুই নেই। কখন কিছু হয়নি মনে হচ্ছে, যে এভরিথিং ইজ নর্মাল। সিআইডি চলছে, টিভিতে সিআইডি চলছে, খুব নর্মাল ভাবে সবকিছু চলছে। আমার কাছে এই ব্যাপারটা এবার ভালো ঠেকলো না, একেবারেই ভালো ঠেকলো না। আমার কাছে তখন দারোয়ানের কথা মনে হচ্ছিল। সে নিশ্চয়ই আমাকে লুকিয়েছে কিছু, যে এই বাড়িতে কিছু না কিছু তো আছে যেটা খুবই খারাপ, অ্যান্ড এই জন্যই বোধহয় কেউ থাকতে পারে না। তো যাই হোক, আমি এবার ডিসিশন নিয়ে ফেললাম যে সকালে উঠেই মালিককে বলে বাসার ব্যবস্থা করতে হবে। এরকমটা ভাবতে ভাবতে আবারও টিভির সামনে গিয়ে বসি এবং নর্মালভাবেই আমি টিভি দেখছিলাম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি এবার রুমের সবগুলো লাইট একদম জ্বালিয়ে রেখেছিলাম। আমি টিভি দেখছি, হঠাৎ মনে হলো আমার ঘাড়টা খুব ভারী হয়ে আসছে। মনে হচ্ছিল আমাকে কেউ পিছ থেকে জড়িয়ে ধরেছে। বা বলতে পারেন বাচ্চারা ঘাড়ে উঠলে যেমন লাগে, ঠিক হঠাৎ করেই আমার ঘাড়টা ভারী হয়ে আসলো। আমি প্রচন্ড গরম অনুভব করতেছিলাম, ঠিক আগের মতোই। আমি তখন আয়তাল কুরসি পড়া শুরু করলাম, অ্যান্ড গেস হোয়াট, সাথে সাথে জাস্ট উইদিন এ সেকেন্ড সব নর্মাল হয়ে গেল। মনে হলো কিচ্ছু নেই, ঘাড়টা একেবারে হালকা হয়ে গেল। এবং ভাইয়া, ওই রাতের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা এবার বলবো। তা হলো এই ঘটনার পর আমি আবারও টিভি দেখছিলাম এবং আমি অদ্ভুতভাবে দেখলাম সিআইডি প্রোগ্রামেরই একটা ক্যারেক্টার। এবং ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য হলো, সত্যি বলছি, আমি গত 2 রাত আগে যে ফেসটা দেখেছিলাম আয়নার সামনে, ঠিক ওই মানুষটা সিআইডিতে অভিনয় করছে। আমার রীতিমতো রক্ত হিম হয়ে আসলো। আমার কাছে নিজেকে পাগল মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল এটা কি হচ্ছে, এটা কিভাবে সম্ভব? আমি সেই মানুষটাকে আমি আয়না দেখেছি, এখন আমি দেখছি টিভির সামনে, তারপর টিভির স্ক্রিনে। এটা একদম অ্যাবসার্ড আমার কাছে। আমি আর দেরি না করে লাইট জ্বালিয়ে সারা রাত পার করে দিই। আর সারা রাত দোয়া দরুদ পড়তে পড়তে আমার রাত পার হয়। ঠিক ভোরবেলা হলেই আমি সরাসরি বাড়ির মালিকের কাছে জানাই এবং সে আমার কথায় থতমত খেয়ে যায়।
এবং তখনই বুঝতে পারি মালিক কিছু না কিছু আমার কাছে ঢুকিয়েছিল। এই বাসায় খারাপ কিছু আছে যা তিনি আমাকে কখনোই জানায়নি দেখে। এরপরে আমি ফ্ল্যাটটা সাথে সাথে ওই দিনের পরেই ত্যাগ করলাম। এরপর আর নতুন ফ্ল্যাটে ওঠার পর এরকম অদ্ভুত কিছু হয়নি আমার সাথে। তো এই ছিল আমার ঘটনা। যদিও ঘটনাটা খুবই অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন যে ভাই, ঘটনাটি একদম আমার চোখে দেখা জিনিস এবং আমি নিজে এক্সপিরিয়েন্সড। কিন্তু আমার পক্ষে এই মুহূর্তে স্টুডিওতে এসে বলা সম্ভব নয়, তাই আমি ইমেল করে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 পড়ে শোনাবেন। ভালো থাকবেন ভাইয়া, অনেক শ্রদ্ধা ভৌতিক কথাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালো একটা এবং এত স্ক্যারি একটা ঘটনা পাঠানোর জন্য। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, খুবই, এবং এই জন্য আমি পড়ে শুনিয়েছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার যে ঘটনাটি, এই ঘটনাটি অনেকে রিলেট করতে পারবে। অনেকেই আছে যারা অফিস ভাড়া নেয় এবং একা থাকে পুরো বাসায়, ফ্ল্যাটে সিঙ্গেল লিভ করে, এবং তাদের জন্য জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তারা একটু সতর্ক থাকবেন রাতের বেলায়, এবং অবশ্যই সতর্ক থাকবেন। কেন বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমরা নেক্সট ঘটনায় চলে যাব। নেক্সট ঘটনায় যাওয়ার আগে অবশ্যই আমাদের ইমেল আইডিটি বলে দেবো, which is bhoutikstorycenter@gmail.com, BHOUTIKSTORIES। আপনি আপনার ঘটনাটি এই ইমেলে পাঠিয়ে দিবেন এবং সাথে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিবেন। আমরা আপনার ঘটনাটি পড়ব। যদি আপনার ঘটনাটি ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই আপনাকে জানানো হবে এবং আপনাকে আমন্ত্রণ জানানো হবে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি স্টুডিওতে আসতে না পারেন তাহলে অবশ্যই আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। আপনি চাইলে অবশ্যই 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 ভয়েস দিয়েও পাঠাতে পারেন, এবং আপনারা অবশ্যই ভয়েসটি পাঠানোর জন্য যেটা করবেন, একটা নিস্তব্ধ রুম বেছে নেবেন যেখানে নয়েজ নেই। নয়েজ ছাড়া একটা রুমে গিয়ে আপনি আপনার ঘটনাটি রেকর্ড করবেন এবং সেটি আমাদের মেইলে পাঠিয়ে দেবেন, এবং আমরা শুনবো। আমাদের কাছে যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই 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 আপনার ঘটনাটি আমরা প্লে করব। সো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো মনির ভাইয়ের ঘটনায়। মনির ভাই। ধন্যবাদ জেফরি ভাই। বরাবরের মতো আসলে আজকে চলে আসছে চোখে একটু ঘুম ভাব। আসলে দিনে যেটা হয় যে এই এপিসোডের সময়, নেক্সট এপিসোডের সময় সবসময় একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার থাকে। আচ্ছা, আচ্ছা। তো গত সপ্তাহে আপনি একটা বিষয় আলোচনা করেছিলেন যে আমরা দর্শকদের যদি সাড়া পাই, আমরা একটা ইনভেস্টিগেশন, যে হন্টেড প্লেসগুলি আছে সেখানে ইনভেস্টিগেশনে যাব। এক্স্যাক্টলি। তো সেই রকম একটা হন্টেড প্লেসের খোঁজে গিয়ে, মানে জানতে গিয়ে, সেটা সম্পর্কে জানতে গিয়ে একটা স্টোরি চলে আসছে আমার কাছে। তো সেটাই আজকে শেয়ার করব, এবং সেটা নিয়েই আসলে দুপুরবেলা কথা বলতেছিলাম। আচ্ছা, আচ্ছা। ওনার নাম হচ্ছে ফয়সাল আরিফিন। আচ্ছা, আচ্ছা। তো সেই জন্য যেটা হয় যে আমি আপনার এই এপিসোডে আসার আগের দিনে একটু ঘুমিয়ে নিই, কারণ আমি জানি এখানে রাত জাগতে হবে। আচ্ছা, আচ্ছা। তো আজকে যেটা হয়েছে যে এই স্টোরি নিয়ে কথা বলতে গিয়ে সেটা আর হয় নাই, ফলে আসলে এখন একটু চোখে ঘুম ভাব। যাই হোক, যেহেতু এসে গেছি, আমার মনে হয় স্টোরি শুরু করলে অসংখ্য ধন্যবাদ। বিকজ মনির ভাই, আপনি থাকলে আমাদের প্রোগ্রামটা অনেক বেশি, আমার কাছে মনে হয় যে না, আমাদের প্রাণ ফিরে পেয়েছি আমরা। আপনি হচ্ছেন এখানে ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি টেলার, আমার কাছে মনে হচ্ছে স্টিল নাও। আমি আসলে অনেক থ্যাঙ্কফুল। যাই হোক, আমি ঘটনা, আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের আরেকটা প্ল্যানের কথা আমরা শেয়ার করেছি। সো আমি রিকোয়েস্ট করবো যে আমাদের এই ভৌতিক কথার যে টিম আছে এবং টিমের যে লিডার আছে, লিডার হিসেবে যদি আমরা আপনাকে পাই তাহলে হয়তো আরো অনেক ভালো। অবশ্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, এবং নিচে আমার একটু ভয় লাগতেছে, কারণ এর আগে যারা ইনভেস্টিগেশন করেছে শেষমেশ আপনি বোধহয় জানবেন যে কারোর সাথে বোধহয় ভালো কিছু ঘটে না, ঠিক আছে? কিন্তু আমরা হয়তো বা অতটা গভীরে যাব না, কিন্তু যেই জায়গাগুলি নিয়ে ইতিমধ্যে কিছু গুজব বলি, রটনা বলি, কুসংস্কার বলি, অনেক কিছু ঘটনা যেগুলি মানুষ বিশ্বাস করুক বা না করুক জানা যাচ্ছে, তো সেটার সত্যতা যাচাই করতে, মানে আসলে কতটা আছে সেখানে গেলে আসলেই অলৌকিক বা মিরাকল যায় বলে এরকম কিছু ঘটে কিছু হয় কিনা, হয়তো বা সেটা। তবে বেশি বিপজ্জনক দেখা গেলে হয়তো বা নিজেদের স্বার্থেই সেখান থেকে সরে পড়তে হবে। আমরা তো কখনো লাইফ রিস্ক নিব না, বাট আমরা এক্সপেরিয়েন্স করতে চাই। আমরা চাবো যে
অবশ্যই সেটা এক্সিকিউশন হবে তখনই যখন দর্শকের বা শ্রোতা বন্ধুর আমরা রেসপন্স পাবো, ভালো রেসপন্স পাবো, তাদের সাড়া পাবো। তাদের যদি আগ্রহ থাকে তাহলেই আমরা চেষ্টা করব যে ভালো কিছু তাদেরকে উপহার দেওয়ার জন্য। তো যাই হোক, মনির ভাই বেশি কথা বাড়াবো না, অনেক রাত হয়েছে নিশ্চয়ই জানেন। তো আমরা অবশ্যই চলে যাচ্ছি ঘটনায়। তো যেহেতু তেমনই একটা 100 প্লেসের খোঁজ পেয়েছি যেটা নিয়ে বলছিলাম, তো সেটা তো হয়তো বা আমরা দর্শকদের সাড়া পেলে অবশ্যই চলে যাবো সেখানে ইনভেস্টিগেশনের জন্য। তবে সেই জায়গাটা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা আপনি পেয়ে যাবেন আমার আজকের ঘটনার মাধ্যমে, বা কি কি ঘটেছিল আমরা আজকে হয়তো জানবো। জি, ওকে। তো সেই জায়গাটা হচ্ছে আমাদের মিরপুরে 12 নম্বর, জায়গাটার নাম হচ্ছে ওটাকে মূলত সি ব্লক বলে, আধুনিক হাসপাতালের পেছনের একটা জায়গা। আচ্ছা। তো ওইখানে যেটা হয়েছে, আমার ফ্রেন্ড নাম হচ্ছে ফয়সাল আরফিন, তো ওর সাথেই আমি একটা স্টোরি নিয়ে, একটা শর্ট ফিল্ম স্টোরি নিয়ে কথা বলছিলাম ওদিন রাতে। তো কথা বলতে বলতে যেটা হয় যে অনেক রাত হয়ে যাওয়ায় ও বললো যে আজকে আর রাতে ফিরে যাওয়ার দরকার নাই, আজকে তুই এখানে থাক। তো ওদের বাসা নিয়ে ইতিপূর্বে মানে ওই দিনের আগে আমি তেমন কিছু শুনি নাই এই রকমের, মানে কি বলে যে অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটছে সেটা কখনো আমি শুনি নাই। তো ওদিনও আমাকে বলতেছিল যে ওরা একটা বাসা অলরেডি ভাড়া নিয়েছে, নেক্সট মান্থে ওরা হচ্ছে সাভার চলে যাবে, আর এখানে যে এই বাসাটা ভেঙে ফেলবে, টিনশেড বাড়িটা ভেঙে এখানে একটা বিল্ডিং করবে, এখানে আরো কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলি করবে। তো কেন এখন সাভার যাবে বা কেন এই বাসায় আছে, এই কথা তখন যখন উঠে আসছিল তখন বললো যে আগের বাসাটাতে কিছু সমস্যা আছে, কিছু প্যারানর্মাল ব্যাপার আছে, যেগুলোর জন্য নিজেরা কিছুটা অভ্যস্ত হয়ে গেলেও, যেহেতু ওটা একটা টিনশেড বাসা এবং 7টা রুম, তো এখানে 5টা রুমই হচ্ছে ওরা ভাড়া দিয়ে দিত, 2টা রুমে ওরা থাকতো। তো এখানে কোনো ভাড়াটিয়ার আসলে স্টে করতো না, 1 মাস 2 মাস সর্বোচ্চ, বিভিন্ন কারণে এখান থেকে চলে যেত। বিভিন্ন কারণগুলি হচ্ছে যে এরকম প্যারানর্মাল কিছু ঘটনা। হ্যাঁ, তো এখানে কারো ওইরকম কোনো ক্ষতি হয় না, তবে ওরা দাবি করছে বা ওদের এক্সপিরিয়েন্স থেকে ওরা যেটা অনুধাবন করেছে সেটা হচ্ছে এখানে কোনো জিন বা ভূতের বাসস্থান। তো কেন বললাম এটা, সেটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে একটা মোটামুটি জঙ্গলের মতো ছিল, ওরা যখনও এখানে আর কি ঘর বানায় নাই, জঙ্গল ছিল এবং জঙ্গলের কোনাতে একটা নর্দমার মতো ছিল। তো ওরা খুব যখন ওরা বাড়ি কেনে, মানে ওর আব্বা যখন এখানে জমি কেনে, তো সেটা হয়তো 1976 এর কথা হবে, অনেক আগে। হ্যাঁ, অনেক আগে। তখন আশেপাশে খুব একটা বসতিও গড়ে ওঠে না এইভাবে, খুব দূরে দূরে। তখন এখানে খুবই কম দামে ওরা এরকম একটা নর্দমা বা জঙ্গলের মতো জায়গা কেনে, একটা সময় এখানে টিনশেড বাড়ি করে। তো ওরা এখন ডিসিশন নেয় যে সেখানে বিল্ডিং করে ফেলবে, আর তারও পিছনে বড় কারণ হচ্ছে ওরা এই বাড়িটাও ওদের একটা ভৌতিক পরিবেশ ক্রিয়েট হয়ে গেছে। কারণ হচ্ছে এটা একটা টিন শেড বাড়ি এবং মাঝখানে গলি হওয়ায় টিনের পানি পড়বে বিধায় নিচের দিকে হয় কি প্লেন শিট দিয়ে একটা সাপোর্ট দেওয়া হয় যে পানিগুলো সব যেন গড়িয়ে একটা জায়গায় চলে যায়। তখনকার যে বাসাগুলি করতো, বাসা করার আগে হচ্ছে যে ওখানে মিলাদ পড়ানো হতো। তারপর দেখা যাচ্ছে যে বাড়ির কোনায় বন্ধক বলে এটাকে, যে জমিটা থাকে জমিটার 4 কোণাতে হচ্ছে তাবিজ কুত্তো এরকম। তো ওর আব্বা হচ্ছে এই ব্যাপারগুলো বেসিক্যালি বিশ্বাস করতো না। ঠিক আছে, যে এটা হয়তো বা মানুষ এটা সেফটি মনে করে, কুসংস্কারকে বিশ্বাস করে যারা, তারাই হয়তো এটা করে। এইটা ভেবে হচ্ছে যে ওরা এই ধরনের কোনো সেফটি নেয় নাই। এবং বাড়ি তৈরির পর থেকেই ওর আব্বা কিছু এক্সপিরিয়েন্স করছে, সেই জিনিসগুলো হচ্ছে যে ওদের যখন রাত 1টা বেজে যেত, বাড়িটা সবসময় থমথমে থাকতো। যখন বাড়িতে রাত 1টা বেজে যেত তখন মনে হতো যে ততক্ষণে তো ঘুমিয়ে পড়তো, কারণ তখন বলেছিলাম যে ওইখানে এখনো শহরের কোনো প্রভাব তখনো শুরু হয় নাই। আচ্ছা, কোনো আধুনিক শহরের প্রভাব তখনো শুরু হয় নাই, আশেপাশে খুব একটা ঘনবসতিও ছিল না। তখন দেখা গেছে যে রাত 12টার আগেই 12টার দিকে ঘুমিয়ে পড়তো হয়তো গেট বন্ধ করে। তো রাত 1টার দিকে একটা ব্যাপার ঘটতো, সেটা হচ্ছে যে মনে হতো যে কেউ গেট খোলার জন্য, বন্ধ গেট খোলার জন্য খুব মানে ধাক্কাধাক্কি করতেছে। তো স্টিলের গেট হয়, খুব শব্দ হতো এবং বাড়ির মানুষ দেখা যাচ্ছে ঘুম ঠুম ভেঙে যেত। তো প্রথম ব্যাপারটা একটু ভীতিকর মনে করতো, কেউ হয়তো বাইরে থেকে নক করতেছে। দেখা যাচ্ছে পরপর এই ঘটনাগুলো যখন ঘটতেছে এবং আসলে কেউই নাই, তো তখন একটা সময় ওর আব্বা আজ করতে শুরু করলো যে এই জায়গাটা নিয়ে এমনিতে একটু সমস্যা শুনছিল উনি, বাট পাত্তা দেয় না সেটা হয়তো। তো উনি খুব সাহসী মানুষ ছিল, কখন এই ব্যাপারটা নিয়ে প্যানিক হয় নাই। তো যেটা হয়েছে যে এটা যখন ঘটতো তখন দেখা গেছে যে ওর আব্বা কয়েকদিন গেট খুলে দিয়েছে, গেট খুলে দিলে কি হয়, তখন মনে হচ্ছে যে একটা বাড়ির মধ্যে থেকে একটা দমকা গরম একটা বাতাস বোঝাচ্ছে বের হয়ে গেল।
এবং বাড়িতে যে একটা থমথমে পরিবেশ ছিল সারাদিন, সেই ভাবটা কেটে যেত। আচ্ছা, মনির ভাই, জি। আমার এখানে একটা প্রশ্ন আছে যে, এই যে থমথম বা আপনার গেটে যে সাউন্ডের ব্যাপারটা, এটা তো হতেও পারে যে কোনো চোর চান্ডার বা যেগুলা থাকে আশেপাশে মানুষ ইচ্ছা করে রাত্রিবেলা ডিস্টার্ব করে, এরকম অনেক আছে। না, যেটা আপনাকে একটু যদি ক্লিয়ার করি এখানে, হ্যাঁ এটা ভাবাটা স্বাভাবিক, কারণ আমি প্রথম দিকে এটা আমিও ভেবেছিলাম বা এই কোয়েশ্চেন গুলো আমি করেছিলাম। তো ওরা যখন প্রথম ওখানে বাড়ি করে তখন হচ্ছে যে ওরা তখনও ওইভাবে ভাড়া দেওয়ার বা টিন শেড ওইখানে তখন ভাড়া দেয় না, ওরা নিজেরাই থাকতো। আচ্ছা আচ্ছা, তো অনেক সময় এমন হতো যে ওর আব্বা স্মোক করতো, তো সেই ক্ষেত্রে সে হয়তো দেখা গেছে যে গেটের বাইরে আছে, বা উনি অনেক কাজের ক্ষেত্রে অনেক সময় রাত করেও ফিরতো। তো মানে এমন হয়েছে একদিন বা 2 দিনের ঘটনা, যে তখন উনি 1টা-1.5টা বাজে দেখা গেছে যে বাড়িতে ফিরছে। তো যখন গেটের কাছাকাছি আসছে তখন একটা সময় দেখা গেছে যে উনি এই বাইরে থেকে এই গেট নক করার শব্দ পাচ্ছে। মানে উনি বাইরে ওনার চোখের সামনে দেখতেছে কেউ knock করতেছে, মানে কিন্তু দেখতে পাচ্ছে না। মানে ভেতর থেকে শব্দটা হচ্ছে, ভেতর থেকে সাইড থেকে শব্দটা হচ্ছে। তো অনেকে তখন ভেবে নিয়েছিল যে গেট তো ভেতর থেকেই বন্ধ, আচ্ছা, ভেতর থেকে যদি কেউ বের হতে চায় সে তো খুলেই বের হতে পারে, আচ্ছা, তো ভেতর থেকে শব্দ করবে কেন? Okay. তো উনি ওনার ওয়াইফ, তখন ফয়সালটা অনেক ছোট যদিও, তো ওর তাকে নাম ধরেই ডাকতো জাহানারা, যে কি হয়েছে, মানে ভিতর থেকে দরজা বাইরে দিয়েছে কেন? তখন এরকম কোনো যখন কারো ভয়েস শুনতে পেতো তখন শব্দটা থেমে যেত। তো তখন ফোনও ছিল না অনেকক্ষণ, উনি তখন বাইরে থেকে দরজা নক করার পর দেখা গেছে যে ঘুম চোখে ওনার ওয়াইফ আম্মা বের হয়ে আসতো। তো তখন যখন গেট খুলতো তখন উনিও বলতেছিল যে আপনার গলা শুনে বের হলাম, আমিও তখন ঘরের ভিতরে বসে শব্দ শুনছিলাম। এর আগেও নাকি উনি একবার শব্দ শুনছে, মানে তখন ফয়সালের আব্বা আসছে, উনি একটু রাগ করে আসছে যে এত তো জোরে গেট ধাক্কানোর মানে নেই। হ্যাঁ, তো তখন এসে উনি গেট খোলার পরে যখন দেখছে বাইরে কেউ নাই, হ্যাঁ, এবং তখন হচ্ছে যে উনি একটু ভয় পাইছে। তো এরকম 2-1বার ঘটার পর ওনার বলেছে ঠিক আছে আমি না আসা পর্যন্ত গেট খোলার, মানে আমি আর রাত করে ফিরবো না, মানে যেহেতু ওনার ওয়াইফ তখন একা থাকে, বাসায় একটা বাচ্চা থাকে, তো উনি বলে ঠিক আছে আমি আর রাত করে ফিরবো না, কারণ ওদের নিয়ে বাসার ফ্যামিলি মেম্বার নিয়ে একটু টেনশন হতেছিল, হ্যাঁ, যে কিছু হয় কিনা। তো স্বাভাবিকভাবে উনি একটু 11টার আগেই চেষ্টা করতো বাসায় ফেরার। এবং আরো একটা জিনিস কয়েকদিন পর খেয়াল করলো যে ভোর 3টা কি 3:30 বাজে বাইরে থেকে আবার হচ্ছে গেট থাপড়ানোর শব্দ হতো। তো এত রাতে কে হইতে পারে এটা ভেবে যখন উনি খুলতো তখন দেখা গেছে যে ওই বাড়িতে আবার থমথম পরিবেশটা বিরাজ করতে শুরু করতো, সারাদিন এরকম থাকতো। আচ্ছা, তো আরো পরে প্রায় 90-র পরের কথা, তখন হচ্ছে ওনারা বাড়িতে কিছু আরো এক্সট্রা কিছু রুম তৈরি করে ভাড়া দেওয়া শুরু করে। আচ্ছা, এবং ভাড়াটিয়ারাও দেখা যাচ্ছে যে এই ঘটনার যখন সম্মুখীন হতে শুরু করলো দেখা যাচ্ছে 1 মাস বা 2 মাস স্টে করতেছে, তারপর তারা থাকতেছে না এই বাসাতে থাকছে। সবাই একই রকম এক্সপিরিয়েন্স করতেছে। তো হ্যালুসিনেশন যে ব্যাপারটা আপনি সামনে এসেছেন, যে এটা যদি হতো তাহলে কিন্তু প্রত্যেকের সাথে ঘটতো না, প্রত্যেকেই কিন্তু এটা হতো না। তো এইটা করার পর যখন দেখা গেছে যে ওর আব্বা এই ব্যাপারটা যখন 10 বছরের একটা পরিচিত হয়ে গেছে এবং তাদের নিজেদের বাড়ি, তারা তো আর ছাড়তে পারতেছে না, ভাড়াটিয়ারা তো চলে যেতে পারতেছে অন্যত্র, তখন উনি একটু ব্যাপারটা আমাদের একটু ট্রিকি হ্যান্ডেল করতে থাকলো। সেটা হচ্ছে দেখা গেছে যে উনি ইচ্ছে করে আগে যেটা হচ্ছে আর্লি শুয়ে পড়তো সেটা না করে উনি ইচ্ছে করে 1টা পর্যন্ত জেগে থাকতো। তো উনি দেখা গেছে যে 1:45-1টার দিকে বা 1টার দিকে, মানে প্রত্যেকদিন যেই টাইমটাতে এই ঘটনাগুলি ঘটে তখন হচ্ছে গেটটা খুলে দিত। তো খুলে দেওয়ার পরে একটা সময় দেখা গেছে একদম খুলেই রাখতো। তো দেখা গেছে যে ওটা আবার যখন বের হয়ে যেত তখন দরজাটা একটা ধাম করে যে হচ্ছে গেটের সাথে বাড়ি খেত, ঠিক আছে, দ্যাটস উনি বুঝতে পারতো যে ওটা বের হয়ে গেছে। তখন হচ্ছে যে উনি ফাইনালি গেট লক করে হচ্ছে ঘুমাই পড়তো। তো যেহেতু আবার ওই ভোর 3:30 বা 3টার দিকে আবার একবার এরকম ডিস্টার্ব করতো, তো এই ব্যাপারটার জন্য উনি কি হচ্ছে অ্যালার্ম দিয়ে তখন অ্যালার্ম ঘড়ি কিনলেন, তখন ফোন ছিল না ওনার, উনি একটা অ্যালার্ম ঘড়ি কিনেছে, যে ওই অ্যালার্ম ঘড়িতে যখন ওইটা হইতো উনি ওই সময় উঠে, মানে আমরা হয় না যে রাত্রে একবার একটু ওয়াশরুমে যাই, তো দেখা গেছে যে উনি উঠে গেটটা খুলে ওয়াশরুমে যায়, তো ওনার সময় দেখা গেছে ওয়াশরুমে টের পাইতো যে একটা কেমন একটা গরম একটা বাতাস বোধ হয়, মানে যে টেম্পারেচারটা ছিল হয়তো বা দেখা গেছে যে টেম্পারেচারটা একটু বেড়ে গেছে। টেম্পারেচারের ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং আছে, বিকজ আমি শুনছি এবং আমি জানি না আমার সাথে তো আর এরকম টেম্পারেচারের ব্যাপারে ঘটেনি, বাট আমি শুনছিলাম যে যদি খারাপ কোনো উপস্থিত বা খারাপ কোনো জিনিস থাকে, হ্যাঁ এটা কি জিন বা ভূত আমরা খারাপ কোনো এক্সিস্টেন্স যদি থাকে একটা রুমে, তাহলে একটু টেম্পারেচারটা হাই হয়, হ্যাঁ স্বাভাবিকের চেয়ে একটু হাইট হয়ে যায়, হ্যাঁ, এবং যদি ভালো স্পিরিট বলেন বা যেটাই থাকুক সেটা থাকলে আমার টেম্পারেচার লো হয়ে যায়। হ্যাঁ, এটার একটা ব্যাপার স্যাপার আছে, আরো গন্ধের অনেক বিষয় আছে। বাট আমার একটা কোশ্চেন আছে, সবই না বুঝলাম, কিন্তু তারা কি কখনো দেখতে পাইছে যে কেউ এটি যাচ্ছে বা অবয়ব বা সামথিং?
এরকম তো কিছু দেখে নাই নাকি? এইরকম কিছু দেখে না, তবে এমন হয়েছে যে অনেক সময় দেখা গেছে যে উনি যখন রাতের বেলা ওয়াশরুমে যাইতো, আচ্ছা আচ্ছা। তো অনেক সময় এমন হয়েছে যে ওরা মনে করতো যে এটাকে যদি 2-3 দিন বদ্ধ করে রাখতে পারি, এমন হয়েছে যে সাভারে ওদের বাড়ি আছে, তো অনেক সময় ফয়সালের আম্মুকে সাভার পাঠাই দিয়ে উনি আগে বলেছিলেন উনি একটু অন্যরকম ছিল এবং সাহস ছিল, বিশ্বাস করতো না। আচ্ছা আচ্ছা। তো ওনার একটা ধারণা ছিল যে উনি 7-8 দিন যদি এই গেটটা অফ রাখে এবং পরবর্তীতে যদি খুলে দেওয়া হয়, ও হয়তো বা 7-8 দিন এখানে বন্ধ থাকার কারণে যে জিনিসটা এখানে আছে, তো যদি বের হয়ে যাওয়ার সুযোগ পায় তখন হয়তো সে আর আসবে না। ঠিক আছে, তো এটা করে হচ্ছে যে উনি 7-8 দিন গেট বন্ধ রাখছিল এবং আশেপাশে তখন আরো 2-1টা বাড়ি হয়েছিল। তো 7-8 দিন পরে যখন উনি সাভার থেকে যখন ফেরে এখানে ফেরার পর তারা কমপ্লেন করে, কি ব্যাপার আপনাদের বাড়ি তো তালা মেরে গেছেন, ভিতর কি কাউকে রেখে গেছেন? তখন উনি তো বুঝতে পারছে মূল ব্যাপারটা, বলে কেন কি হয়েছে? তখন বললো যে কি ব্যাপার, রাত্রে কেউ শুধু ভিতর থেকে দরজা থাপড়ায়। হ্যাঁ, মানে তারা চলে যাওয়ার পরেও এই সেম অকারেন্সটা ঘটতেছিল, Okay. এই অবস্থা। ওকে। কারণ ওটা তো ভোর 3টার দিকে হচ্ছে, তার মানে এতক্ষণ যেটা আমরা ভাবতেছিলাম যে না, যে কেউ মানে ইয়া করতেছে বা অন্য কোনো মানুষের এক্সিস্টেন্স হতে পারে, মানুষের কাজ হতে পারে, কিন্তু এখন যেটা আমার কাছে মনে হচ্ছে there is something wrong, very wrong। হ্যাঁ, এবং ওর Because আব্বা তারা চলে যাওয়ার পরেও অনেক সময় দেখা গেছে যে রাতের বেলা, আচ্ছা, ঠিক আছে, যে উনি জিদ করে প্রতিদিন, এটা ডিউটি, মানে একটা জিনিস হচ্ছে যে নিজের বাসার দারোয়ানের কাজটা তার প্রতিদিন করতে হচ্ছে নিয়ম করে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো সে চাইলেই যখন তখন গেট বন্ধ করতে পারতেছে না, আবার নিশ্চিন্ত ঘুমাতে পারতেছে না। তো এটা তার কাছে এমন একটা জিনিস ছিল যে উনি মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতেছে যে আজকে বেরো যেতে হবে, যত দরজা বাইরে বাইরে আমরাও বেরোবো না, এরকম অবস্থা। আচ্ছা, আচ্ছা। তো এরকম করে এমন হয়েছে যে উনি দেখা গেছে যে রাত্রে যখন ওয়াশরুমে যাওয়ার জন্য মাঝে মাঝে বের হইতো, তো দেখা গেছে যে ওটা এরকম হইতো যে নির্দিষ্ট ছিল 7 বার উনি নাকি কাউন্ট করতো, যে 7 বার, কখনো 11 বার বা সর্বোচ্চ 21 বার পর্যন্ত দরজায় এরকম শব্দ করতো, এরপর করতো না। 21 বার মনে হচ্ছে কম, কিন্তু আপনি একবার একটু যদি রিয়েলাইজ করার চেষ্টা করেন যে আপনার বাসার স্টিলের গেটটা, হ্যাঁ, প্রতি 15 সেকেন্ড পর পর কেউ ধাম ধাম শব্দ করতেছে 20-21 বার, তখন মনে হয় যে আপনার মনে হয় যে 1 ঘন্টা যাবত শব্দ হয়ে হচ্ছে। হ্যাঁ, ঘুমে খুব ডিস্টার্ব হতো একটা রাত। তো তখন দেখা যাচ্ছে উনি যখন ওয়াশরুমে যাইতো, তো কয়েকদিন খেয়াল করছে যে ওয়াশরুমের দরজাটা যখন খুলতেছে, তখন কোথায় ভিতর থেকে মানে হয় না যে কোনো কিছু যদি উড়ে বের হয়ে যায়, তখন তো একটা মানে ওই যে ডানা ঝাপটানোরতে কিন্তু একটা বাতাস তৈরি হয়। তো তখন মনে হচ্ছে যে একটা এরকম একটা বাতাস এবং ডানা ঝাপটানোর একটা হালকা শব্দ, খুব সফটই, বাট একটা নয়েজ আছে ডানা ঝাপটানোর, এটা ওনার কানে আসতো, উনি স্পষ্ট শুনতে পেত, বাট কিছু দেখতে পেত না। কিছু দেখতে হতো না, বাস সাউন্ড। হ্যাঁ, সাউন্ডটা পেত এবং একটা বাতাসও অনুভূতি পেত, যে একটা বাতাস দমকা হাওয়া। হ্যাঁ, এরকম। তো এমন হয়তো যে উনি ওই বাচ্চা কাচ্চারা যখন ওয়াশরুমে যেতে চাইতো, তখন উনি আগে হচ্ছে নিজে যাইতো, দরজা খুলে ওখানে 2-1 মিনিট দাঁড়ায়, পরে বলতো যে ঠিক আছে যাও। মানে উনি চাইতে রিস্কি বা কিছু একটা ঘটলে ওনার সাথে ঘটুক, মানে বাচ্চাদের সেফটিটা তো যে কোনো বাবা মাই চাইবে, তো সেটাই উনি করতো। আচ্ছা আচ্ছা। তো লাস্ট এই 1 বছর আগের ঘটনা যদি বলি, যে কোনো ভাড়াটিয়া যখন এই বাসাটা স্টে করতেছিল না, তখন ওরা ডিসাইড করে যে এই বাসাটাকে ভেঙে ফেলবো, এভাবে হয় না। তো এই বাসা ভাঙার প্রায় 2 মাস পরের ঘটনা। আপনার মনে আছে আমি একটা স্ক্রিপ্ট করেছিলাম একটা শর্ট ফিল্মের, আমাকে আজকে আমাকে বলছেন। হ্যাঁ হ্যাঁ, তো ওই স্ক্রিপ্টে আসলে আমরা শেয়ার করতেছিলাম যে কিভাবে কি করা যায়। তো স্টোরি করতে করতে যখন রাত হয়ে যায়, তখন হচ্ছে ফয়সালের সাথে আমরা ওখানে টাইম দিচ্ছিলাম বাইরেই, অনেক রাত হয়ে যায়, প্রায় 2টা-2:30টা টাইম হয়ে যায়। তখন ওরে বললাম যে ঠিক আছে, এত রাত হয়ে গেছে, রিক্সা পাবো কিনা জানি না, দেখি কি করা যায়, না হয় আমরা গল্প করে রাত কাটাই দিই। তো ও রাতে হচ্ছে খাওয়া দাওয়া করেই হচ্ছে মানে আমরা স্ক্রিপ্ট নিয়ে হচ্ছে আলোচনা করতেছিলাম, তাই জন্য বের হয়েছে। তো আব্বা জানেও যে ও বাসায়, কিন্তু সকালে উঠে যদি না পাই এটা নিয়ে হয়তো ওকে কথা শুনতে হবে, তো বললো যে না আমাকে যেতে হবে রাত্রে। তো ওরা তখন হচ্ছে ওই বাসা অলরেডি হচ্ছে 5-6টা রুম ভেঙে ফেলছে, জাস্ট যেই রুম 2টা ওরা থাকতো, ওই রুম 2টা তখনও ভাঙে না। তো ওরা তখন হচ্ছে যে পাশে 2-3টা বাসার পরে একটা বাসা হচ্ছে ওরা ভাড়া নিয়ে নিচ্ছে। ওরা এখানে মোটামুটি একটা বাড়ির কাজ ধরে তারপর হচ্ছে ওরা সাভারে তখন শিফট করবে, এই বাড়ির কাজ ধরা পর্যন্ত অ্যাটলিস্ট রাব্বার এখানে থাকা উচিত। তো সেই জন্য হচ্ছে 2-3 মাস থাকবে, একটা বাসা নিয়ে এনেছে, সেই বাসাটা তো যাবে। তো বললো যে আসলে বাসায় তো আসলে এমন অবস্থা যে আমি আমার ভাই থাকি একই সাথে, তো আসলে আরো একজন থাকা পসিবল না। তখন ওর একটা কাজিন আছে, নাম হচ্ছে সুজন। তো ওই সুজন হচ্ছে যে ওদের যে রুমটা ওইখানেই থাকে, তো ওইখানে থাকে এবং একা থাকে, এবং ও নাকি প্রচুর ডিপলি ঘুমায়, যে বা কোনো শব্দ ওর ঘুম ভাঙে না, মানে মরা ঘুম যাকে বলে এরকম। তো আমার বললো যে সুজন আছে, তুই চাইলে সুজনের সাথে ঘুমাইতে পারিস, ওখানে আছে। আমি বললাম সমস্যা নেই, আমার এইটুকু রাত তো আমি কাটাই দেবো, সমস্যা নেই। তো তখন একটু হাসতে হাসতে ও বলতেছিল বাসার যেই ব্যাপারগুলো এতক্ষণ আমি বর্ণনা করলাম, এই ব্যাপারগুলো যে আমাদের বাসাতে একটু সমস্যা আছে, এই জন্য হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করতেছি এবং বাসাটা ভাঙছি।
তো বাসায় কিন্তু মানে দেখা গেছে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নেই, কোনো ক্ষতি হবে না, এমনিতে ভয় দেখাবে, ঠিক আছে, বাট তুই বেরোবি না রুম থেকে। আর যদি বাইরে যাওয়ার মতো প্রয়োজনই হয় তাহলে সুজনকে ডাকবি, আর সুজন যদি একান্ত নাই ওঠে, আমার ফোন খোলা আছে, আমি বের হয়ে আসবো না, আমার ফোন দিবি, বাট একা যেন আমি না বের হই, খুব অ্যালার্ট করে। তো আমি একটু হাইসা উড়ে দিয়েছি, আমি কি বলতেছি সেগুলো, তুই আমাকে বাচ্চা মানুষ পাইছিস, ভয় দেখাইছিস। তো তখন ও আমার সাথে হাঁটতেছিল, কিন্তু যখন ও ওদের গেটের সামনে নিয়ে আসে আমাকে, মানে উনি চলে যাবে যখন, চলে যাবে, তখন উনি আমাকে আবার রিমাইন্ড করে যে আমি যেগুলো বললাম আমি জানি না তুই কিভাবে নিস, কিন্তু সিরিয়াস, তো এটাকে ফাজলামো মনে করে রাখতে হবে, প্লিজ বের হোস না, ঠিক আছে। ওকে ওকে, মানে সে তখন সিরিয়াস আছে যে না এবার একটু বাংলা বলে যায়। প্লিজ বের হোস না, ঠিক আছে, তুই এখানে থাকিস, খুব বের হচ্ছিল আমাকে অবশ্যই ফোন দিবি, ঠিক আছে, আমি বের হয়ে আসবো, সমস্যা নেই, ঠিক আছে। আর সুজনকে ডাকলে উঠলে তো ভালো, কিন্তু মনে হয় না উঠবে, কারণ ও মরার মতো ঘুমায়, ঠিক আছে, আর এই জন্য ওখানে থাকতে পারে, এমনিতে সবাই এখানে থাকার মতো সাহস হয় না, ঠিক আছে। আমরা থাকতাম, আমরা অনেকটা ব্যাপার অপোজিট ছিলাম, আমরা জানতাম যে কোন টাইমে কি করতে হয়, সো ফ্যাক্ট ছিল না ওদের জন্য, যেটা অন্যদের জন্য বা থার্ড পার্সনের জন্য হতে পারে। তো আমি তখন একটু সিরিয়াস নিলাম যে ও আসলে কি আমাকে ভয় দেখাচ্ছে বা কিছু। আমি তাহলে বললাম যে আচ্ছা সমস্যা নাই, আমি ফোন দিব না। তো গেলাম, যাওয়ার পর আমি একটু টেনশন ছিলাম, কিন্তু ওকেও বুঝতে দেয়নি যে আমি ভয় পাইছি, মূলত আমি একটু ভয় পাচ্ছিলাম যে এটা মানে কেমন। তখন একটু ভয় পেয়ে গেলাম যখন ও বললো, লাস্ট মোমেন্টে একটু ভয় পেলাম। তো অলরেডি যেয়ে দেখেছি সুজন ঘুমান, তো আমাকে রুমে ঢুকাই দিয়ে বললো যে দরজাটা ভিতর দিকে লাগাই দিতে, আর কোনো ধরনের কোনো শব্দ, বলে যে দরজা থাপড়ানোর শব্দ বা কিছু শুনি তো যেন না খুলি, ঠিক আছে, কারণ বাইরে তো আর কেউ নাই, ঠিক আছে, সুতরাং দরজা থাপড়ানো কেউ নাই, আমি আসছি এটা মনে করেও যেন না খোলা হয়, ঠিক আছে, আমি আসলে ফোন দিব, আমি আসলে মুখেও ডাকবো না, ঠিক আছে, কারণ ও ভয় পাইতেছিল যে নতুন মানুষের সাথে নতুন এক্সপিরিয়েন্স করতে পারে, হয়তো ডাকবে আমাকে, আমি ওর ভয়েস ধরে যদি ডাকে আরো অনেক কিছু হয়ে আসি, হ্যাঁ, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তো কোনো ধরনের রিস্কে আমাকে ফেলতে চাচ্ছিল না, বা যেহেতু আমি এটা সম্বন্ধে একেবারেই অবগত, যতটুকু সম্ভব আমাকে ইনফরমেশন দেয় এবং জানা যে ও যদি নিজেও আসে, ও ফোন না দিলে যদি আসবে না, যদিও আসে সেক্ষেত্রে ও ফোন দিবে আমাকে, বাইরে থেকে দরজাও থাপড়াবে না বা কিছু করবে না, এরকম। তো আমি গেলাম, এবং হচ্ছে যে রাত্র 2টার সময় আমাকে মনে হচ্ছিল যে আমার একটু বাইরে যাওয়ার দরকার, 2টা না সরি, মানে 3:30 বা 3টার দিকে হবে, তো আমার মনে হচ্ছিল একটু বাইরে ওয়াশরুমে যাওয়া দরকার। তো তখন ওর কথাগুলি মনে করে আমি সাহস পাচ্ছিলাম না। তো তখন কি করবো, তখন সুজনকে অনেকক্ষণ ডাকি, তো সুজনও ঘুম, দেখলাম যে সত্যি ওই রকম ঘুমায়, উঠতেছেই না। তো তারপর হচ্ছে যে ওরে ফোন দেবো, ভাবলাম যে এখন আবার মাত্র এই হয়তো 1 ঘন্টা আগে গেছে ও বাসায়, তো এখন আবার ডাকবো, ওর ডিস্টার্ব ফিল করবে, থাক সমস্যা নাই, হ্যাঁ একবার কাটাই দেবো। তো বাতি অফ করে ঘুমাইলাম যখন, তখন হয়তো বা দেখা গেছে যে 4টা বাজে নাই, তার ঠিক আগে আমি একটা পাতলা কাঁথা গায়ে দেওয়া ঘুমানো। তো আমার হঠাৎ অনুভূতি হচ্ছে যে আমার কাঁথাটা কেউ হচ্ছে পায়ের কাছ থেকে টানছে, ধীরে ধীরে টানছে, খুব ধীরে ধীরে একটু নেমে নেমে যাচ্ছে। তো যখন হচ্ছে আমার ঠিক পেট বরাবর চলে আসছে ওনার কাছে, তখন আমার মনে হলো যে কাঁথা নেমে দেখেছে, মানে কাঁথা কেটা। তো অন্ধকারের মধ্যে মনে করছে যে সুজন হয়তো টেনে নিচ্ছে, আমার মাথায় কাজ করলো যদি সেটা হচ্ছে যে আমার পাশ থেকে কাঁথাটা সরে যাবে, কারণ তো আমার পাশে ঘুমানো, তো যদি কাঁথা টানে তো সাইডের দিকে টানবে, তো সাইডের দিকে টানলে আমার পাশ থেকে মানে গায়ের থেকে আস্তে আস্তে ডান দিকে সরে যাবে, আমি ওর বাদিকে ঘুমানো, কিন্তু নিচের দিকে নামার কোনো লজিক পাচ্ছি না। তো এরকম, আর যদি নিচের দিকে খাতার অংশটা পড়েও যায় তো আমার হয় না উপরের অংশটা নেমে আসে, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত নেমে যায়, যদি এত স্লোলি নামতেছিল তো তখন হচ্ছে আমি খপ করে হচ্ছে যে আমার যখন কোমর পর্যন্ত নেমে আসে তখন খপ করে খাতাটা ধরে ফেলি, ধরে ফেলার পরে আর ঘুমাই। এবার আমি মোবাইলের লাইটটা যখন চালাই সবকিছু স্বাভাবিক, কোনো কিছুই নেই। তো তারপর হচ্ছে ছিল যে আচ্ছা এখানে আমি একটা থামিয়ে দিই, এখানে তো এমনও হতে পারে যে বিড়াল বা কোনো ইঁদুর টিগুর হয়তো বা দৌড়াদৌড়ি করতেছিল, তার নিচে নেমে গেছে, না আমি হ্যাঁ আপনি যেটা বলছেন, ফার্স্ট অফ অল আমি বিড়াল গেটস করছিলাম, তো আমি একটু মোবাইল দিয়ে সাহস করে মোবাইলের চোখের নিচে চেক করলাম, তো এরকম কিছুই নাই। তো আরো বোধহয় ফজর আজানের আধা ঘন্টা আগে হবে, তখন হচ্ছিল টিনের উপরে মনে হচ্ছে যে বিড়াল যখন টিনের উপর দিয়ে হাঁটে না, তো ওই রকম হচ্ছে টিনের উপর দিয়ে হাঁটতেছে, এবং বিড়ালের নখের যে একটা শব্দ, এই ধরনের শব্দ, স্ক্র্যাচ করা, হ্যাঁ স্ক্র্যাচ করার একটা শব্দ হচ্ছিল। তো এটাও আমার কাছে তখন আমি মানে নিজেকে সাহস দেওয়ার জন্য হয়তো ভেবে নিচ্ছিলাম যে উপরে বিড়াল টিড়াল কিছু আছে। তো তারপর হচ্ছে যে হঠাৎ করে উপর থেকে কিছু একটা পড়লো, মানে সিলভারের পাতিল টাতিল রাখা,
তো সিলভারের পাতিলের উপর কিছুটা পরে পাতিলটা পড়ে গেছে। তো এই শব্দটা আমার কাছে অদ্ভুত লাগছে, হয়তো বা এটা তো এমনও হতে পারে যে কোনো বাতাসের কারণেও তো কোনো না ওটা বাতাস ছিল না, তবে ওটা মানে পরে লাইট জ্বালানোর পর যেটা দেখলাম যে এটা ইঁদুর হেঁটে যাচ্ছে, তার মনে হলো যে ইঁদুর, আচ্ছা, ইঁদুরটা পড়ছে। কিন্তু আমার ভিতরের ভয়টাই আমাকে ভয় পাওয়াই দিয়েছিল। সেটাই। তো সকাল পর্যন্ত ওইরকম আর আমার সাথে কিছু ঘটনা। তো সকালে আমাকে আরো ডিটেল বললো যে এই ব্যাপার, রাতে কোনো ঘটনা ঘটছিল কিনা। তো আমার কাছে তখন মনে হয়েছিল এই ঘটনাগুলি আমার সাথে এমনিতেই হয়তো ঘটতো, আমি হয়তো ভাবতাম এমনিতেই হয়ে গেছে। কিন্তু ও আমাকে আগে থেকেই বলায় সেগুলির সাথে কানেক্ট করে ফেলে হয়তো আমি ভয় পাচ্ছি, আরো বেশি ভয় পাচ্ছি, ডাবল হয়ে হ্যাঁ ভয়টা ডাবল হয়ে গেছে। তো আমি তখনও জানতাম না যে এখানে সিরিয়াস ইস্যুটা কতটা সিরিয়াস। ভাবলাম যে আমি যদি সেগুলি বলি আর যদি সত্যি সত্যি এখানে কিছু না থাকে ও আমাকে ভয় দেখানোর জন্য বলে থাকে, তো হয়তো হাসবে যে আরে এইগুলো তো আমি এমনি বলছি, তুই ভয় পেয়ে গেছিস। তো আমি বললাম কই না, তো আমার সাথে তো কিছু ঘটে নাই। ঠিক আছে, তো বললো যে ফার্স্ট মানে কেউ বললো আমার সাথে কিছু ঘটে নাই। হ্যাঁ, বাট এখানে যে প্রথম ছিল বা সবার সাথে এরকম ঘটনা হয়েছে, আমাদের বাসা কিন্তু এই জন্য ভাড়াটিয়ে থাকে না। তখন ও যেগুলি বললো যে এরকম বের হয়ে গেছিল, এরকম মানে ওরা নির্দিষ্ট টাইমে দরজা বন্ধ করে দিত, মানে ওটাকে আসতে দিত যাতে ডিস্টার্ব না করে। আপনি কি ওই রাতে মিস্টেক করছিলেন কি দরজা ধাক্কা দেওয়ার কোনো সাউন্ড আপনি পেয়েছিলেন ওই রাতে? না, দরজা ধাক্কা দেওয়ার সাউন্ডটা এই জন্য পাই নাই, কারণ হচ্ছে যে আমি যখন ঢুকি রাতে, আচ্ছা, তখন হচ্ছে রাত 2টার মতো। ও যখন আমাকে গেটে দিয়ে যায় 2:15 বা 2:30টার কাছাকাছি, 2:30 বাজে না, 2টা 2:15 বাজে। কিন্তু অলরেডি হচ্ছে ওরা ওই নিয়ম করে যেটা হয় যে 1টার দিকে ওটা বের হয়ে যায়। ও তার মানে আপনার অলরেডি তারা মানে ওই সাউন্ড হয়ে যাওয়ার পরে আপনি বাসায় ঢুকছিলেন। ওকে, হ্যাঁ, তো ওইরকম মনে হয় না যে ওইরকম কিছু ঘটছে, বাট ও বলে দেওয়া আমি ভয় করে পাচ্ছিলাম। কিন্তু যেটা ব্যতিক্রম ঘটছে যে ওই রাতে যেই সময়টা হচ্ছে ওর বর্ণনা অনুযায়ী যে আবার ওটা ভিতরে চলে আসার জন্য ভিতর থেকে ডিস্টার্ব করে, তো বলতেছিল যে ওদের হচ্ছে টিনের উপরে হচ্ছে যে মানে গরমের দিন ওরা যেটা করে, ওই যে বললাম যে আগে টিনের দিয়ে এমন একটা কোনো বাইরে বাতাস আসে না, তো রুমের বাতাস বসার জন্য একটা টিন, যেটাকে হচ্ছে যে আমরা টং দোকানে যেমন টিনটাকে একটু জায়গায় রাখি না, সাপোর্ট দিয়ে রাখি, এরকম একটা টিন ইচ্ছে করলে একটু উঁচু করে রাখা যায় যেখান থেকে হচ্ছে রাতে বাতাস আসে। বাট এই প্ল্যানে হচ্ছে এই জায়গাটা বানানো হয়েছিল। তো পরবর্তীতে এই সমস্ত সিমটম করার কারণে ওই টিনটার ওইভাবে ব্যবহার করা হয় না। তো আব্বা পরবর্তীতে যেটা করছে যে প্রতিদিন রাতে 3টার সময় ওঠা, এই যে গেট খুলে দেওয়া, মানে একটা মানুষ না, বাড়িতে একটা অস্বাভাবিক কিছু ঢুকবে তাকে আমাকে গেট খুলে নিয়ে আসতে হবে। এই যে একটা ডিউটি, ব্যাপারটা কতটা ভয়ঙ্কর বা হাস্যকর আমি বুঝতে পারতেছি না। তো এই ব্যাপারটা মানে এমন একটা জায়গা হয়েছিল যে উনি বিরক্তির একটা পর্যায়ে যায় উনি ওই টিনটাকে ওই কাজে ব্যবহার করতেছিল। অর্থাৎ রাত্রে যখন ওই রকম হয়তো গেট থাপড়াইতো, তখন উনি কি করতো আর না উঠে ওই যে টিনটাকে হচ্ছে তুলে দিত, ওর মতো আসতো, মানে হ্যাঁ মানে বের হইতো না। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে এখানে যে এত কিছু যে হইলো পুরো বাসা রীতিমতো ভাঙার জন্য কোনো হুজুর বা যেটা আমরা সবসময় শুনে থাকি, আমি জানি না কতদূর কাজ করে, যতদূর শুনে থাকি যে হুজুররা দরবেশরা এসে কি কি বলে বাসা বলে বাদ দেয়, এরকম কি কিছু পুরা না এরকম কিছু করে না বলতে ওর আব্বু আগেই বলতেছিলাম যে সবাই জানতো যে ব্যাপারটাকে ওর আব্বু পাত্তা দেয় না। তো সে হয়তো বা নিজের ভিত্তিটাকে সঞ্চয় বা সাহস সঞ্চয় করে হলো কারো কাছে এটার জন্য হচ্ছে চায় না, কোনো হেল্প চায় না। তো উনি পরবর্তীতে সেটা যদি চাইতো তাহলে নিজেই কিন্তু ওই মানে ভূত বলি বা জিন বলে যাই জন্য এটার জন্য গেট খুলে দেওয়া, গেট খুলে ভিতরে নিয়ে আসা, এগুলি করতো না। হ্যাঁ, আরো আগেই শক্ত কোনো ব্যবস্থা নিত সে। তো পরবর্তীতে যেটা বললাম ওই টিনটাকে উনি তুলে দিত, তখন হচ্ছে ওই যে ওনার তো একটা উনি নিজেই বুঝতে পারতো একটা টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বাতাস গরম কোথায় ঢুকতেছে ভিতরে, হ্যাঁ এই ফিলিং উনি বুঝতে পারতো যে ওটা ও ঝামেলা নেই, আবার লাগাই দিত। তো বললো যে এটা যখন ওর বাবা শুরু করলো তখন ও ওর পরিবেশ পথ চেঞ্জ করে নিয়েছে। অর্থাৎ ও তখন থেকে নাকি গেট বন্ধ করা ও গেট নক করা, যাওয়ার সময় ঠিকই গেট নক করে কিন্তু আসার সময় গেট নক করে না, অনেক সময় হচ্ছে টিনের উপরে। হ্যাঁ, ও বলতেছিল যে টিনের উপরে অনেক সময় হয় যে শব্দ করে। তো তখন আমি কানেক্ট করলাম যে রাত্রে যেটা আমার কাছে বিড়ালের আচরণ মনে হচ্ছিল সেটা ওইটা ছিল, কিন্তু আমি সেটাকে লজিক্যালি বিড়ালের মনে করছিলাম। ঠিক আছে, তো এটাই আসলে হওয়া উচিত, বিকজ অনেক কিছুই কিন্তু অতিপ্রাকৃত হয়, সেটা যদি আমরা কেয়ার না করি তাহলে কিন্তু এটা আসলেই অন্য কিছু হয়ে যায়। যেভাবে আমরা যদি সময় সুযোগ পাই এবং আমাদের আমিও এটাই বলতে চাচ্ছিলাম, যদি সময় সুযোগ আমরা পাই এবং আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আমাদেরকে, তারা যদি আমাদেরকে সাপোর্ট দেয় তাহলে আমরা হয়তো বা ওই জায়গাটাতে, আমি জানি না এখনো বাসাটা কি আছে, এখন ওই একটা রুম এখনো আছে, মানে একটা রুম এখনো আছে, এবং ওদের প্ল্যান হচ্ছে এই বছরেই আমরা যদি ভালো হয় যে মানে খুব সুন যেতে পারি তাহলে হয়তো বা নতুন বাড়ির কাজ শুরু করার আগেই যেতে পারবো। ওকে, এই একটা ফ্যাক্ট হচ্ছে যে এটা কবে তারা শুরু করতে পারবে কিছু কি আপনি আমাকে ওরা যতটুকু বলছে যে
জানুয়ারি থেকে কাজ শুরু দ্যাট করবে মিন্স আমাদের হাতে কিছুটা হলো সময় আছে। কিছুটা হলো সময় আছে। Very fine. এটার সাথে একটা কানেক্টেড স্টোরি যদি একটু বলি, কারণ আমার যেটা মনে হচ্ছে, আপনি তো জানেন যে আমি এই হন্টেড বিষয়গুলি নিয়ে অনেক বেশি পড়ালেখা করি। ইন্টারেস্টেড, Okay. এবং আমি অনেক জায়গায় গিয়েছি। তো সেইখানে মানে এই ঘটনার পরবর্তীতে কি ঘটতে পারে, Okay. মানে অনেক সময় হয় না যে আপনার সাথে একটা কিছু ঘটে গেছে এবং আপনি সেটা পুরোটা সাফার করছেন। তো যখন একই ধরনের কোনো ঘটনা আমার সাথে ঘটবে এবং প্রাইমারি লেভেলে যখন আমি আপনার সাথে শেয়ার করব, আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন যে আপনার ঘটনার প্রথম দিকে এরকমই ঘটতেছিল আপনার সাথে। Exactly. তার মানে শেষের দিকে কি ঘটতে পারে সেটা আমি না জানলেও কিন্তু আপনি জানবেন, কারণ ওই ঘটনাটা পুরোটা ঘটছিল আপনার সাথে। Exactly. তো আপনি কিন্তু আমাকে বলে দিতে পারবেন যে আপনার সাথে যেহেতু এটা ঘটতেছে, এরপরে কিন্তু এইগুলো ঘটবে, সেটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি বলতে পারবেন। তো সেখান থেকে মনে হচ্ছে যে এই ঘটনাটা ফয়সালদের বাড়ি যদি শুরু করে দেয়, অর্থাৎ নতুন যে ওরা বিল্ডিং করার কথা ভাবতেছে, Okay. সেটা করলেও মনে হচ্ছে না ওরা মানে এই ব্যাপারটা থেকে নিস্তার পাবে। নিস্তার কেন বললাম সেটা হচ্ছে যে ধানমন্ডিতে আমার একটা ঘটনা শোনা আছে। ঘটনাতে আমি যেতে পারিনি, আমি আমার ফ্রেন্ডের কাছে শুনছিলাম যে ধানমন্ডিতে এমন একটা বাড়ি ছিল যেখানে হচ্ছে ওনারা এরকম টিউশন করে থাকতো এবং ওনাদের সাথে নাকি এই সিমিলার স্টোরিগুলো ঘটছে। Oh এবং my সেটা God. আরো হচ্ছে 15 বছর আগের ঘটনা। তখন হচ্ছে ওনারা মানে ওরা তো এখন সিদ্ধান্ত নিচ্ছে এখানে বিল্ডিং করার, ওনারা আরো 15 বছর আগে হচ্ছে যে যখন ডিসাইড করে যখন বিল্ডিং নেবে, বিল্ডিং করবে, তখন ওনাদের সাথে আরো ব্যতিক্রম কিছু ঘটনা ঘটে। এবং যদি সেই একই বিষয়বস্তু হয়ে থাকে, Okay. তা আমার মনে হচ্ছে যে যেই ঘটনাগুলি ওখানে ঘটেছিল আজ থেকে 15 বছর আগে, Okay. সেই ঘটনাগুলি হয়তো বা আল্লাহ না করুক, হ্যাঁ, মানে মনে হচ্ছে যে এখানেও ঘটবে। সেই ঘটনাগুলি হচ্ছে অনেকটা interesting, যে ওনারা যখন ডিসাইড করলো যেখানে বিল্ডিং করবে, তখন হচ্ছে ওনারা বাড়ির পাইলিং টাইলিং শেষ করে এবং কলাম যে প্রথমে যখন কলাম তুলতে যায়, তখন হচ্ছে যে এমন হচ্ছিল যে ওনারা যখন কলামের ডালাইটা শেষ করে, Okay. এবং আমরা জানি যে দেখা গেছে সেন্টারিং এর যে কাঠ থাকে, তো পরের দিন এসে দেখলো সেন্টারিং এর কাঠ খোলা বা কলাম এক জায়গা থেকে খুশে পড়ে আছে খানিকটা, এরকম ভাঙাচোরা, মানে কেউ এখানে হামলা চালাইছে এরকম অবস্থা। তো অফকোর্স সেটা রাতে করতো, কারণ ওনারা তো বিকেল বেলা কাজ শেষ করে চলে যেত, হ্যাঁ, এবং দেখা গেছে যে রাতে এরকম। তো ওইখানে যেটা হয়তো যে এলাকাতে আমরা জানি যে একজন রোডের একজন পাহারাদার থাকে, সিকিউরিটি থাকে, যিনি এলাকা বা মহল্লায় হ্যাঁ পাহারা দেয়, Okay. এরকম। তো ওরা নাকি এইখানে রাতে প্রায় হইতেছে যে কিছু অদ্ভুত শব্দ শুনতো, ফলে ওরা ওই ধানমন্ডির ওই হ্যাঁ ধানমন্ডির ওইখানে শব্দ শুনতো, এবং সেই কারণে ওরা হচ্ছে যে আমরা রাত্র 12টা-1টা পর্যন্ত হয়তো ওরা হেঁটে হেঁটে টহল দেয়। হ্যাঁ, একটা সময় আমরা সাধারণ মানুষ যখন ঘুমাই যাই এলাকাবাসী, তখন কিন্তু ওরা হেঁটে টহল দেয় না, আপনি জানবেন কিনা। তখন ওরা নির্দিষ্ট জায়গায় বসে হয়তো বা স্মোকিং করে বা কোন রকম নিজেরা 3-4জন 5জন বসে গল্প করে রাতটাকে শেষ করে আচ্ছা আচ্ছা। এইরকম। তো ওরা হচ্ছে যেটা করতো যে ওই নির্দিষ্ট একটা সময় পর্যন্ত হাঁটাহাঁটি করতো, মানুষ যখন ঘুমাইতো, তো ওরা ওইখানে ওটার আশেপাশে থাকতো না, আচ্ছা আচ্ছা। কারণ ওরা একটু ভয় পেত। ওই বাড়ির আশেপাশে কোনো আশেপাশে টহলদার থাকতো। হ্যাঁ, টহলদার থাকতো না। তো যখন ওরা হচ্ছে যে যেহেতু থাকতো না, ওদের কাছে জিজ্ঞেস হতো, ওরা বলে না আমরা তো কিছু দেখি না, জানি না। হ্যাঁ, তো ওরা বললো যে আপনারা এলাকায় পাহারা দিচ্ছেন, রাতে আমরা একটা বাড়ির কাজ করতেছি, এখানে কলাম ভাঙিয়ে ফেলতেছে কারা বা কেউ আইসা। হ্যাঁ, তখন বলে যে আমরা কিছু টের পাইনি। ওরা আসলেও কিছু টের পাইতো না, মানে কোনো ওইরকম শব্দ হইতো না, ভাঙচুরের কোনো কিছু। তো এটা বলার পরে হচ্ছে ওনারা কিছুদিন বাড়ির কাজে অফ রেখে ওনার নিজস্ব দারোয়ান এখানে রাখবে বলে স্থির করলো যে কারা এটা। ওনারা প্রথম গেটস করে না যে ওনার যে ব্যাপারটা তো ছিল, কিন্তু সেটা যে এরকম ভাঙচুর একদম মানে যেটা মানুষ কর্তৃক ঘটানো হয়েছে এরকম কিছু মনে হয়, সেটার সাথে রিলেট করতে পারতেছিল। তো পরবর্তীতে দেখা গেল ওনারা যেদিনই এটা করলো সেদিন রাত্রে হচ্ছে ওই জায়গার যিনি তত্ত্বাবধান না, যিনি মালিক ছিল সেটা হচ্ছে মহিলা, উনি তো ওই বাড়িওয়ালি বলা চলে। তো উনি হচ্ছে রাতে স্বপ্ন দেখলো যে একটা কণ্ঠ উনি শুনতে পাচ্ছে ঘুমের ভিতরে, সে বলতেছে যে যতই যা করুক এখানে সে ঘর তুলতে দিবে না ওরা, এটা ওদের আদি বাসস্থান। হ্যাঁ, মানে ওই যে অবয়ব মানে যারা এখানে আছে গায়েবী, তারা বলতেছে যে এখানে ঘর তুলতে দিবে না। তো উনিও তাদের সাথে স্বপ্নে রিপ্লাই করতেছে যে কেন ঘর তুলতে দিবে না, এটা তাদের জায়গায়, তাদের বাসস্থান, কেন তারা ডিস্টার্ব করতেছে, তারা কি চায়। হ্যাঁ, তো উনি যে বলে তখন ওরা বলতেছে ওই একটা রিপ্লাই দিচ্ছে এরকম যে আপনার মানে তোরা তো এখানে 27 বছর যাবত আসিস, হ্যাঁ 27 বছর যাবত থাকছিস এখানে, কিন্তু আমরা এখানে 150 বছর যাবত আছি, তাহলে আমরা কেন থাকতে পারবো না। হ্যাঁ, মানে ওরা মানে ব্যাপারটা এমন যে সে তার দাবি করতেছে তার বাসস্থানে কাউকে থাকতে দেবে না। তো উনি এই কথা পর্যায়ে এক সময় স্বপ্নের ভিতরে মানে রিপ্লাইটা এরকম দেয় যে ওরা কিছু টাকা চেয়ে বসে। এই ব্যাপারটা মানে প্রথম যখন আমি শুনি তখন আমার কাছে হাসতে পারছে যে এরা মানুষ ক্ষতিক কোনো কিছু হলে সেটা হয়। হ্যাঁ, তো এই আমরা অনেক কিছু জানি যে অনেক সময় দেখা যায় জানের একটা জান চাওয়া হয়, কোনো খাসি বা আমরা শুনে থাকি এইটা, বা কোনো দয়কা মানে পবিত্র কোনো জিনিস থাকলে অপবিত্র কিছু থাকলে সরে যায়। হ্যাঁ, কিন্তু যে টাকা পয়সার ব্যাপারটা যখন আসে সেটা একটা জিন বা ভূত টাকা দাবি করতেছে, ব্যাপারটাই কেমন।
তখন ওরা কি করলো যে ওদেরও খরচ হয়, ওরা ওখানে থাকে ঠিকই, কিন্তু ওরা হচ্ছে যে মানুষের ছদ্মবেশে ওরা বের হয় এবং ওদের যেটা প্রয়োজন হয়, আমরা জানি যে চিংকড়িটা কিন্তু মিষ্টি খায়, এটা জানি। তো এটা হচ্ছে যে ওরা ওই তখন যখন ওরা মানুষের বেশি বের হয় মিষ্টিগুলি সংগ্রহের জন্য, তখন স্বাভাবিকভাবে ওরা ক্রয় করে আনে। তো ওদেরও দেখা যাচ্ছে যে ওই মানব জীবনের মধ্যে একটা খরচপাতি তৈরি হয় দরকার, এবং ওটার জন্য ওরা একটা অ্যামাউন্ট দাবি করে, ঠিক আছে, এবং বলে প্রত্যেকটা কলামের নিচে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে, যেটা হচ্ছে একটা পটলিতে বেঁধে কলামের নিচে বেঁধে, তাহলে ওরা এখান থেকে চলে যাবে, অন্য কোথাও চলে যাবে, ঠিক আছে, ওদের একটা কস্ট দিতে হবে। তো এটা যখন হয় উনি তখন হচ্ছে সকালে ওনার হাজবেন্ডকে শেয়ার, যেহেতু পুরো ব্যাপারটা উনি হ্যান্ডেল করতো, হাজবেন্ড হচ্ছে যে তার কাজকর্ম নিয়ে থাকতো, অর্থাৎ এই ব্যাপারটা সে মাথা কামাই। হাজবেন্ডকে বলার পরে একটু অবাক হয়ে বলছে, উনি তখন বলে যে তোমার কি অন্য কোনো কারণে টাকা দরকার, তুমি সেইটা বলো আমারে, তুমি এটা কি সব বলতেছো, তোমার কাছে ভূতে টাকা চাইছে সেই জন্য আমি তোমাকে টাকা দেবো। হ্যাঁ, তো উনিও তেমন একটা পাত্তা দেয় না। এই তো ওনাকে বুঝিয়ে দিতে পারে না, বাইরের কাজ কিছুদিন বন্ধ থাকার পরে পরে হাজবেন্ডের সাথে যখন ঝগড়াঝগড়ি হয়, তো আমাদের কোনো হয়তো কাজে লাগবে, তখন উনি অন্য একটা ইস্যু দাঁড় করে, যেরকম হোক একটা অ্যামাউন্ট যেটা হয় বাড়ির কাজে যে বাঁধার জন্য, তো সেইটা হচ্ছে উনি কয়েন করে, ভাঙতি কয়েন সংগ্রহ করে, কয়েন সংগ্রহ করে পোটলা বেঁধে বেঁধে হচ্ছে মিস্ত্রিদের কাছে দেওয়া হয়, আর বলা হয় যে প্রত্যেকটা কলামের নিচে এগুলি দিয়ে দেবেন। কেন আপনার জানা দরকার নেই, আপনার কাজ শুরু করেন, কিছু হবে না। এই তো ওনারা যখন আবার কলামের কাজ শুরু করে এবং 3 দিন পর যখন নেক্সট ঢালাই দেয় কলামের, তো কলামের জন্য আমরা জানি যে আগে রডটাকে বেঁধে নিতে হয়, তো ওই রডের উপরে যখন একটা মিস্ত্রি হচ্ছে রড বাঁধার জন্য ওঠে, তখন হচ্ছে যে নিচে অনেকগুলো রডে হচ্ছে বাঁকা করা ছিল, হ্যাঁ, পরবর্তী কলাম তৈরির জন্য। তখন নাকি হচ্ছে যে ওখান থেকে উনি পড়ে গিয়ে ওই একটা বাঁকা করা রড ওনার যে ডান হাতের মধ্যে ঢুকে, একদম বাহুর হাত দিয়ে ঢুকে এসপারস্পার হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর হচ্ছে ওনার হাসপাতাল নিয়ে যায়, যেহেতু এখানে একজন মিস্ত্রি একজন কর্মী মারাত্মক ভাবে আহত হয়, তো এই কারণে হচ্ছে কয়েকদিন কাজ বন্ধ রাখা হয়। তো বন্ধ রাখা হওয়ার পর যাওয়ার পর ওনার মনে হয় বাড়িওয়ালির মনে হয় যে সামথিং রং। তো উনি আর কি করবে, উনি তো চাইলেই হচ্ছে যে ওইটার সাথে দেখা করতে পারে না, ও স্বেচ্ছায় যখন আসে ওর বাণী নিয়ে তখন ওর জন্য ওয়েট করতে হয়। তো দেখা গেছে 3 দিন না 4 দিন পর হচ্ছে উনি আবার যখন বলে মিস্ত্রিদের কাছে যে উনি অসুস্থ, তো উনি ওনাকে ট্রিটমেন্ট করুক, উনি আপনি অন্য লেবার টেবার নিয়ে শুরু করেন। হ্যাঁ, তো উনি নাকি হেড মিস্ত্রি ছিল যে আহত হয়, তো যখন এটা বলে তখন উনি বলে ঠিক আছে কালকে থেকে আমরা আবার কাজে আসবো। তো ওই দিন রাত্রে উনি আবার স্বপ্ন দেখে যে কাজ যেন শুরু না করে, হ্যাঁ, কারণ ও এখানে কাজ হতে দেবে না। তখন বলে যে কেন, আমি তো তোমাদের শর্ত অনুযায়ী তো সবকিছুই করলাম, তাহলে কি সমস্যা? তখন ওরা বলে যে যা ঘটছে ওরা কি কিছুই বুঝে নাই, ওই লোককে মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার পিছনে ও বললো যে ওখানে যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা থেকে কিছু টাকা সরানো হয়েছে, ও পুরো প্রাপ্তিটা পায় নাই, ওই ইনসিডেন্টটা করছে, ওখানে অ্যাক্সিডেন্টটা করছে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এখানে তো আমরা লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন যদি দেওয়ার চেষ্টা করি, তাইলে এমন তো হইতে পারে যে কেউ লাইক আপনার ইচ্ছাকৃত ভাবে আহত করলে টাকা নেওয়ার চেষ্টা করতেছে, এরকম তো হইতে পারে। ওখানে তো যেহেতু মিস্ত্রিরা 1-2 জন না 5-7 জন বা 10-12 জন কাজ করতো, সেখানে থার্ড পার্সন বা বহিরাগত তো কারো মানে কোনো ব্যক্তির হইলে তো সেটা সে বাড়িওয়ালাকে কমপ্লেন করবে যে অমুক আমাদের ডিস্টার্ব করতেছে, এবং এর আগে যে স্বপ্নে যাওয়ার ব্যাপারটা সেটা তো বাড়িওয়ালা নিজে জানে, আর কেউই জানে না। তো পরবর্তীতে এটা যখন ঘটে তখন হচ্ছে যে ওনারা পরের দিন মিস্ত্রি আসে, উনি আবার কি করছে, মিস্ত্রি তো এত কিছু জানে না, তখন হচ্ছে কন্ট্রাক্টরকে উনি কিছুটা হচ্ছে একটা আভাস দেয় ঘটনা। হ্যাঁ, তো বলে যে এখানে একটু সমস্যা আছে আমাদের এই বাড়িটাতে, তো এই জন্য হচ্ছে আমরা এটা দিতেছিলাম, তো আপনার মিস্ত্রিরা এখান থেকে টাকা সরাচ্ছে। তখন একেবারে অস্বীকার করে বলে না, আমি নিজে চাই গেছিলাম। তো বলে দেখেন আমি তো না যাই না বলতেছি না, হ্যাঁ, আর আমি কেন বলতেছি আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনারা এরকম যদি করেন তাহলে আবার একটা অঘটন ঘটবে, আমি চাই না সেখানে, ঠিক আছে। তখন উনি একটু সিরিয়াস হয়, উনি কানেক্ট করতে পারে। তখন উনি বলে যে হ্যাঁ ম্যাডাম এরকম ও নাকি কিছু টাকা মানে যে লোকটা আহত হয়েছে নাকি ঠিক উনি বলতেছিল যে মিস্ত্রি বলতেছিল যে ফাজলামো করে যে আরে এটা দিলে কি হবে, উদয় এটা বিশ্বাস করে বলে উনি কিছু টাকা নাকি সরাই রাখছে, এবং ওনার সাথেই মানে ওই ব্যক্তিটার সাথেই হচ্ছে কাহিনী করছে। এটা বলার পর তখন বাড়িওয়ালি ওখানে ওদের সারা দিন থেকে নিজে প্রেজেন্ট থেকে হচ্ছে যে ওই কার্যগুলো সম্পাদন করে, ঢালাই একদম কলামের গোড়ায় যে ঢালাইটা দেওয়া হয় সেই ঢালাই দেওয়া পর্যন্ত উনি হচ্ছে ওখানে চেষ্টা করে এবং ঢালাই হয়ে যায়, বাড়ির কাজ সুন্দরভাবে হয়ে যায়। এবং যেহেতু ওখানে লাস্ট বাড়ি বানানো যেহেতু 2 বছরের মতো সময় লেগেছিল, এবং আরো 5 বছর মোট 7 বছর পর্যন্ত উনি বাংলাদেশে ছিল এবং বাড়িতে ছিল। তো থাকার পরে হচ্ছে উনি প্রায় একটা লং টাইমের জন্য দেশের বাইরে চলে যায়। হ্যাঁ, এবং যেহেতু বাড়িটাতে কিছু অস্বাভাবিক ব্যাপার করতে এবং ওনাকে ওয়ার্ন করা হয়েছিল যে এইখানে যেন উনি ব্যতীত অর্থাৎ যে বাড়ি বানাইছে
সে ব্যতীত অন্য কোনো ব্যক্তি যেন এখানে না থাকে। ওকে। তো এইটা বলার কারণে উনি বাড়িটাকে ভাড়াও দিয়ে দিতে পারেন না, কারণ উনি চাইছিল না যে এখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটুক। ওকে। তো সেইটা তো উনি একটু এটা নিয়ে হচ্ছে সংশয় ছিল যে একটা বাড়ি করছে ঢাকা শহরে, সেটা উনি ভাড়াও দিতে পারতেছে না। আমরা জানি যে ঢাকা শহরে একটা বাড়ি করলে বাড়ি ভাড়াটাও কিন্তু একটা আয়ের অন্যতম মাধ্যম, তো উনি সেটাও করতে পারতেছিল না এখন খরচ করে। তো বাইরে থেকে উনি কিছু ব্যবস্থা নিচ্ছে, ঠিক আছে। তা আমরা বাংলাদেশে অনেকেই হয়তো বা এই ব্যাপারগুলিকে হাতে গোটা গুটি কয়েক মানুষ হয়তো বিলিভ করে, হ্যাঁ, অনেক মানুষই হচ্ছে ব্যাপারটাকে বিলিভ করে না। আপনি জানেন যে বাইরে বোধহয় ব্ল্যাক ম্যাজিক বা এই সমস্ত তান্ত্রিক বিষয় নিয়ে হচ্ছে স্টাডিও করা হয়। তো উনি ওইখান থেকে হচ্ছে যে কিছু সমাধান বা এই ব্যাপারগুলি শেয়ার করে কিছু নিয়ে আসে, মানে এটা কিছু নিয়ে আসে যে উনি ওনাকে বলা হয় যে এটা হচ্ছে বাড়ির ছাদে ওনাকে বলা হচ্ছে যে কোনো কলামের ভিতরে এটা দিয়ে হচ্ছে ঢালাই করে দিয়ে বাড়ির কাজ ফিনিশ করে দিতে, এরকম বলা হচ্ছে। তো উনি যখন সেটা নিয়ে আসে তখন হচ্ছে যে উনি যখন রুমে আসে, মানে প্রায় তাও 3 বছর পর, 2 থেকে 3 বছর পর, তখন ওনাকে স্বপ্ন দেখায় যে বাড়িটাকে ওরা চাইলে আবার ভাঙতে বাধ্য করতে পারে, এরকম কিছু থ্রেট। মানে মানুষ কর্তৃক বা চাঁদাবাজ কর্তৃক থ্রেট তো আমরা বহু শুনছি। মানে এটা যে বা যাকে দেখা যাচ্ছে না, সে যখন আপনাকে থ্রেট দিবে, আপনি চাইলে তাকে ব্যবস্থাও নিতে পারতেছেন না, আপনি তো দেখছেন না। তো এটা হওয়ার পরে হচ্ছে যে উনি একটু ভয় পেয়ে উনি আর ওই যে ব্যবস্থাগুলো নিয়ে আসছিল, ওনার ধারণা হয় যে সেটা হয়তো বা ওরা টের পাইছে, সেটার জন্য এই ধরনের একটা থ্রেট। তো উনি আর কোনো ব্যবস্থা নেন না, ঠিক আছে, সব স্বাভাবিক থাকবে। এরপরে যেটা হতো যে উনি নিজের যেহেতু বাসা করেছিল, তো ওই বাসাটাতে হচ্ছে যে উনি একটা নামাজের ঘর করছিল। তো ওই নামাজের ঘরটাতে উনি প্রায় খেয়াল করতো যে উনি যখন নামাজ পড়ে এবং প্রত্যেকবার সালাম ফেরানোর সময় ওনার কাছে মানে ওনার এমন মনে হয় যে মানে পাশেই জানালা, ওই জানালায় কেউ একজন ওনার সাথে সাথেই নামাজ পড়তেছে, এরকম মনে হয়। হ্যাঁ, উনি যখন বিশেষ করে এটা বেশিরভাগ সময় ঘটতে হচ্ছে ফজরের সময় এবং ইশারের সময়। মানে জানালার বাইরে না জানালার ভেতরে? মানে বারান্দাতে, কিন্তু বারান্দার হয় না যে বারান্দার ঘরের সাইডে তো জানালা একটা গ্রিল থাকে, তো ওই গ্রিল থেকে মনে হতো যে ওই পাশে কেউ একজন আছে। তো নামাজ পড়তে তার সাথে সাথে তো নামাজ শেষ এটা তো করে এমনও হতে পারে, মনে হয় যে প্রতিবিম্ব, আমরা যেমন নিজের প্রতিবিম্ব নিজেকে দেখি মাঝে মাঝে জানালার, মানে না উনি প্রতিবিম্ব বলতে একই চেহারা দেখতো না, মানে হ্যাঁ উনি হয়তো ওনার স্বাভাবিক কাপড় চোপড় পরে বা একদিন র্যান্ডম কাপড় চোপড় পরতো, কিন্তু উনি সবসময় দেখতো যে হালকা অফ হোয়াইট, সেটা হয়তো জানালার জন্য, বা সাদা, এই টাইপের একটা কাপড়, কিছু একটা অস্তিত্ব, হ্যাঁ কিছু একটা অস্তিত্ব, মানে শ্যাডো, বাট শ্যাডোটা ব্ল্যাক না। আচ্ছা, ঠিক আছে, এরকম কিছু একটা। তো নামাজ শেষ করে যখন যাইতো কিছু দেখতো না, তবে ওখান থেকে সে একটা মানে আতর বা একটা সুঘ্রাণ জাতীয় পাই, ভালো গ্রাম। হ্যাঁ, তো এটা নিয়ে উনি কয়েকজন হুজুরের সাথে যখন আলোচনা করে তখন উনি বলে যে এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আপনি যদি স্বাভাবিক থাকেন এরা ক্ষতি করবে না আপনার, ক্ষতি করলে অনেক আগেই করতো। হ্যাঁ, তো এটা যখন বলে একটু এখানে বলে রাখা ভালো যে উনি যে জানালাটা বা যেখানে উনি দেখতো, ওর পরের ফ্লোরটা হচ্ছে খালি ছিল, পরের ফ্লোরটা খালি ছিল এবং সেখানে হচ্ছে যে পারিবারিক একটা কবরস্থান সম্ভবত, এবং কবরস্থানের পুরোটা জুড়ে কবর না, হয়তো 3-4টা কবর, আচ্ছা আচ্ছা, এরকম। এবং একটা এই গ্রানটার সাথে উনি বুঝতে পারতো না, মানে অনেক সময় হয় না আমরা একটা লজিক দ্বারা করাতে চাই যে এটা যুক্তি কি, যদি আমরা একটা যুক্তিসঙ্গত কারণ পেয়ে যাই তখন হয়তো আমরা ব্যাপারটাকে মিরাকলের দিকে যেতে চাই না, বা আমার সাথে এরকম অলৌকিক করছে সেটা মানতে চাই না, কারণ আমার তো লজিকটা দরকার। তখন উনি নিজেকে বোঝাতে চেষ্টা করতো যে এটা হয়তো কবরস্থান থেকে আসছে। কিন্তু এখানে একটা ব্যাপার থেকে যায় যে কবরস্থানে নিশ্চয়ই কেউ প্রতিদিন এসে আগরবাতি বা গোলাপ জল বা সুঘ্রাণ ছিটে দেখতেছে না, এবং সারা দিন এখানে কোনো ঘ্রাণ নেই। এই ব্যাপারটা ঘটতো ফজরের সময় এবং ঈশার নামাজের, হ্যাঁ, দিনের শুরুতে এবং শেষে। তো এটা যখন হয় তো তখন হয়েছে যে ওনার রাত্রে ঘুমাইতে একটু ভয় হইতো, কারণ ওনার সাথে কিছু ঘটতো না, কিন্তু ওনার মনে হইতো যে আমি একা নাই, ঘরে আরো কেউ একজন আছে, এটা ভেবে হচ্ছে ওনার ঘুমে একটু প্রবলেম হইতো। তো উনি একদিন হচ্ছে যে কেন যেন সাহস করে একা একাই কথা বলতেছিল, হ্যাঁ, বলতেছিল যে আমি তো যা যা বলা হয়েছে সব করা হয়েছে, তাহলে কেন আমার সাথে এরকম করা হয়েছে, হ্যাঁ, এরকম। তো স্বাভাবিক একাই কথা বলছে, কোনো রিপ্লাই নেই। কিন্তু যখন উনি ঘুমাইলো তখন ঘুমের ভিতরে তার সাথে কথাগুলির যে প্রশ্নগুলি করছিল সেই রিপ্লাই গুলি দিয়েছিল। হ্যাঁ, বলতেছিল যে এই বাড়িটা কখনো খালি রাখা যাবে না, কয়েকটা কন্ডিশন দেওয়া হয় যে বাড়িটা খালি রাখা যাবে না। যদি সে 101 দিন এই বাড়িটা খালি পায়, 101 দিন যদি সেই বাড়িটা খালি পাওয়া যায়, মানে একটা না 101 দিন এই বাড়িতে কোনো কারো অস্তিত্ব নাই, এমন যদি ঘটে, তাহলে এই বাড়িটা পুরোপুরি ওরা দখলে নিয়ে নেবে, তাহলে আর এখানে কেউ থাকতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এরকম। আর যদি
ওরা থাকে তাইলে আর ডিস্টার্ব করবে না। তবে ছাদে একটা ছোট রুম করে দিতে হবে, তবে ছাদে আর অন্য কেউ ঢুকতে পারবে না, অর্থাৎ ছাদটা পুরো শুধু লক ওদেরকে। করে দিতে হবে, ছাদে একটা ছোট রুম করে দিতে হবে, সেখানে ওরা থাকবে এবং ছাদটা লক করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। এবং ছাদের নিচে যে ফ্লোর গুলি সেখানে কাউকে ডিস্টার্ব করবে না। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে যদি কোনো কারণে নিচের রুমগুলি থেকেও হ্যাঁ যে 101 দিন কারো অস্তিত্ব না পায়, সেক্ষেত্রে পুরো বাড়িটা তাদের দখলে চলে যাবে, তখন এই বাড়িতে অন্য কেউ থাকতে পারবে না। আর তারা অর্থাৎ এই বাড়ির যারা মালিক তারা ব্যতীত অন্য কেউ এখানে বসবাস করতে পারবে না। 3টা কন্ডিশন দেওয়া হয় তাকে, কিন্তু তার দেখা যাচ্ছে মেইন বিজনেস ছিল তার বাহিরে, তো সেই পারপাস হচ্ছে যে তার পক্ষে তার প্রায় যেতে হয়তো বাইরে। তো অনেক সময় উনি 3 মাস 4 মাস পরেও ফিরতো বাংলাদেশে। তো ওই কারণে দেখা গেছে যে ওনাকে প্রতি মাসে ফিরতে না হলে 1 মাস পর পর বাংলাদেশে ফিরতে হতো, অথবা সে সপ্তাহখানে থাকতো, তারপর আবার চলে যেত। ঠিক আছে, মানে শুধুমাত্র কন্ডিশনটা ফুলফিলের জন্য সে চাইলেই ভাড়াটিয়া রেখে যেতে পারতো না, এবং কখনোই সে তার বাড়ির ছাদ ব্যবহার করতে পারতো না। তো এই ঘটনাগুলি যদি সত্যি হয়ে থাকে, কারণ ঘটনাগুলি আমি একজনের কাছে শুনেছি, আচ্ছা। সেটাই বললাম। তবে আমার মনে হচ্ছে যে আচ্ছা, ওই বাসাটা কি এখনো আছে? বাসার অ্যাড্রেসটাও আমি জানি না জাসিফ ভাই, তাইলে হয়তো আমরা এটাও একটা প্লেস হিসেবে যেতে পারতাম। এটা একটা ইন্টারেস্টিং, আমার কাছে বেশ তবে কিছু এই ইন্টারেস্টিং একই ঘটনার যদি আমরা সূত্রপাত ধরি, আচ্ছা। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যদি সেটা হয়, কারণ এই ঘটনা এই যে এক্সপিরিয়েন্সের কথা এতক্ষণ বললাম, এই ঘটনার প্রাথমিক দিকে অর্থাৎ এই বাড়িটা যখন বিল্ডিং ছিল না, তখন যেই ঘটনাগুলি ঘটতো সেই একই ঘটনাগুলি তো ফয়সালদের বাড়িতে ঘটতেছে। সিমিলার, অলমোস্ট সিমিলার একটা। হ্যাঁ, অলমোস্ট যদি সিমিলার হয়, এবং এখানেই হচ্ছে একটু ভীতির কারণ এবং সতর্কতাও হয়তো অবলম্বন করা যেতে পারে যে পরবর্তীতে অর্থাৎ ফয়সালের বাড়ির কাজ শুরু হওয়ার পর এই একই ধরনের ঘটনা ঘটবে কিনা। ঠিক আছে, exactly. তার মানে আপনার কাছে আমার একটা চাওয়া থাকবে, সেটা হচ্ছে আপনি যার কাছ থেকে ধানমন্ডির ঘটনাটা শুনছেন তাকে অবশ্যই স্টুডিওতে দেখবেন। সে যদি আসতে পারে তো খুব ভালো, আর যদি না আসতে পারে সেক্ষেত্রে অ্যাড্রেসটা তাহলে অ্যাড্রেসটা এক্স্যাক্টলি কি কি হয়েছিল, সে কিছু এক্সপিরিয়েন্স করেছে কিনা সেগুলো জেনে, এবং বাসাটা যদি এখনো এক্সিস্ট থাকে তাহলে আমরা মার্কেটে থাকবো, এবং সেক্ষেত্রে আমরা হয়তো বা আরো একটা লোকেশন পেয়ে যাবো। লোকেশন পেয়ে যাবো, 2টো লোকেশনে মোটামুটি আমরা পেয়ে যাবো। এবং অ্যাজ পার আই নো যে আমি সবাইকে বলেছি যে 8টা বা 7টা এপিসোড করে একটা সিজন হবে। সো ঢাকা শহরের মধ্যে এরকম যদি কাছের মধ্যে যদি আমরা কিছু অ্যাবান্ডন বাসা পাই, ইভেন এপিসোড 2তে আমি যেটা পাইছিলাম, এপিসোড 2তে যে মেইলটা পাইছিলাম, ওখানে ফার্ম গেটের একটা বাসার কথা উল্লেখ করা ছিল, বাট এক্সাক্ট লোকেশন কোথাও বলেনি যে ফার্ম গেটের কোথায়, বাট ওখানে একটা জায়গার কথা বলছে যে খুবই নাকি পরিত্যক্ত, এবং তারা ইনভেস্টিগেশন করতে যায় আবার ফিরে আসছে। তাহলে যাই হোক, এটা তো আমরা জানি না, বাট এরকম যদি আসলে ওই জায়গার খোঁজ আমরা পেয়ে যাই, তাহলে একদম আমাদের যারা শুনছেন তারা যদি আমাদেরকে ইন্সপিরেশন দেন, তাহলে আমরা অবশ্যই একটা টিম, আমাদের যেহেতু টিম আছেই, আমরা সুন্দর ভিডিও করে ফেলবো এবং এক্সপিরিয়েন্স নিবো অবশ্যই। এবং সেই সাথে আরো একটা জিনিস একটু বলে রাখি আপনাকে, যেটা সেটা হচ্ছে যে আমি চেষ্টা করবো নেক্সট কোনো একটা এপিসোডে ফয়সালকে এখানে নিয়ে আসার জন্য, কারণ ওদের সো মাচ ইন্টারেস্টিং, ওদের বাড়িতে যেটা করছে সেটা হয়তো বা ও আমার চেয়ে আরো ভালো বলতে পারবে, কারণ ও তো আমার চেয়ে অবশ্যই ও যে ব্যাপারগুলি ও এক্সপিরিয়েন্স করছে, আমি তো ওর কাছ থেকে শুনেছি মাত্র, বা একটা রাত ছিলাম সেখানে। তো আমার মনে হচ্ছে যে ও আরো কিছু আরো ডিটেইলে সে আরো কিছু বলতে পারবে, আরো তথ্য দিতে পারে, এবং সেটা আমাদের জন্য হয়তো বা যখন আমরা ইনভেস্টিগেশনে যাব সেটা সহায়ক হবে, হয়তো আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে। সে তো জানে কি কি হচ্ছে, এবং সেই ইনস্ট্যান্টলি হয়তো বা তার এক্সিস্টেন্ট থাকাকালীন হয়তো বা আমাদের সামনে অনেক কিছু হতে পারে, হ্যাঁ, যেটা আমরা থেকে গেলে হয়তো বা অন্য কিছু হতে পারে, অবশ্যই, তাই না? সো অ্যাটলিস্ট একটা ভরসা পাওয়া যাবে। সো রিস্ক থাকলেও রিস্কটা অনেকটা রিডিউস করা যাবে। যাই হোক, দ্যাটস ভেরি কুল, ভেরি কুল। আপনি অবশ্যই চেষ্টা করেন যেন তাকে মানে আমাদের স্টুডিওতে আনতে পারেন। দ্যাট উইল বি সো মাচ প্লেজার ফর মি। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমাদের মনির ভাইয়ের ঘটনাটি? আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে, বিকজ উনি যে এরিয়ার কথাগুলো বলেছেন একেবারে নাম মেনশন করে বলেছেন, এবং তিনি কোনো কিছু বাদ রাখেননি। সো দ্যাটস আমার কাছে কিছুটা হলেও বিশ্বাসযোগ্য মনে হয়েছে। কারণ আমি সবকিছু একেবারে বিশ্বাস করবো তা না, কিছুটা আমার কাছে অবিশ্বাস্য লাগেছে, আবার কিছু জিনিস বিশ্বাস লাগে। বাট উনি যেহেতু জায়গার নাম মেনশন করেছেন, তো আমার কাছে এই জন্যই বেশি ইন্টারেস্টিং লাগছে, এবং আমি চাচ্ছি যে আমরা যদি সময় পাই তাহলে অবশ্যই, এবং আপনাদের ইন্সপিরেশন পাই তাহলে অবশ্যই আমরা আমাদের টিমটাকে নিয়ে সেখানে যাব। অবশ্যই কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যাব, নট যে ওখানে ভূত ধরতে যাব বা না, আমরা জাস্ট এক্সপিরিয়েন্স নিতে যাবো যে আসলে হয়টা কি। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমাদের সাথে কমিউনিকেশন করার নিয়মটা আপনাদের আবার মনে করে দিতে চাই, তা হলো আমাদের ডিসক্রিপশন বক্সে একটা ইমেল দেওয়া আছে। সেই ইমেলটি হলো bhautikstories@gmail.com, which is
BHOUTIKSTORIES। আপনি যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে এই ইমেলে পাঠিয়ে দিবেন, ঘটনাটি সুন্দর করে উল্লেখ করবেন, সাথে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিবেন। এতে করে আমরা আপনার ঘটনাটি সুন্দর করে পড়ব এবং আমাদের কাছে যদি ইন্টারেস্টিং মনে হয় আমরা তাহলে সাথে সাথে আপনাকে ফোন দেব এবং আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো। যেভাবে করে আমাদের কাছে গেস্টরা আসছে সেম ভাবে যেন আপনিও আসতে পারেন। আপনি যদি আসতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি না আসতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনার মেলে আপনি লিখে দেবেন। যাই হোক, এই হলো ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা চাইলে ভয়েস ক্লিপও পাঠাতে পারেন, তবে সেটার জন্য অবশ্যই নিস্তব্ধ একটা রুম বেছে নেবেন, যে রুমের মধ্যে আপনি রেকর্ডিং করবেন সেই রুমটা যেন একেবারে সাউন্ডলেস হয়, নয়েজ ফ্রি হয়। সেই রুমটাতে আপনি রেকর্ড করে আমাদেরকে মেল করে পাঠিয়ে দেবেন, সাথে অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমরা আপনার সাথে কমিউনিকেশন করবো। এই তো বন্ধুরা, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাচ্ছি এখন শ্বেতাপুর কাছে। শ্বেতাপু তার প্রথম ঘটনাটি শেয়ার করবেন। শ্বেতাপু। ধন্যবাদ ভৌতিক কথাকে আমাকে আবারও স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকের রাতে জয়েন করে। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে একটি সত্যি ঘটনা। এই ঘটনাটি আমার নিজের চোখে ঠিক দেখা না, এটা আমার এক পরিচিতর সাথে ঘটেছে, সেরকমই একটা ঘটনা আজকে আমি বলবো। তো ঘটনাটি বেশ অনেকদিন আগে, এটা প্রায় আজ থেকে 20 বছর আগের ঘটনা। তখন আমরা কুষ্টিয়াতে থাকতাম। তো কুষ্টিয়াতে আমাদের 2 বাসা পরেই, আমরা যেখানে থাকতাম আর কি, তার 2 বাসা পরে একটা বাসা ছিল, যে বাসাতে ওরা একটা ফ্যামিলি থাকতো। সেই ফ্যামিলির যে ছোট মেয়ে মানে অনেকগুলো ভাই বোনের মধ্যে ছোট যে বোনটা, সেই বোনটার একটু মানসিক সমস্যা ছিল। মানসিক সমস্যা, এখন এটাকে মানসিক সমস্যাও বলা যায় বা কোনো আধ্যাত্মিক কোনো কিছু ওর সাথে থাকতে পারে, এরকমও হতে পারে। তো সেইটা নিয়েই আমি ঘটনাটি বলবো। ছোট থেকে আমরা জানতাম যে ওই বাসায় যে আপুটা থাকে, সেই আপুটার উপরে জিন আছে বা তার কাছে হচ্ছে ভূত আসে, এরকম। কারণ সে কিছু এমন সে অনেক সময় অনেক সত্যি ঘটনা বলে দিতে পারতো বা আগাম ভবিষ্যৎ বলে দিতে পারতো, এরকম অনেক কিছু আমরা ছোট থেকেই শুনে আসছি। ওকে, আচ্ছা, আমি একটু জানতে পারি কি যে মেয়েটার বয়স কেমন ছিল? মেয়েটার বয়স তখনই ছিল প্রায় 18-19 বছর। 18-19 বছর, ওকে, এরকম বয়সী ছিল এবং খুবই সুন্দর ছিল সে দেখতে, খুবই সুন্দর। তো অনেকটা বলা যেতে পারে যে তার কোনো সুপারন্যাচারাল পাওয়ার বা হ্যাঁ অনেকটা, আচ্ছা, সুপারন্যাচারাল পাওয়ারই আসলে ছিল। অ্যাকচুয়ালি ওটাই সবাই বলতো যে তার উপরে জিন আছে বলে সে ভবিষ্যৎ বলতে পারে। এখন তখন আমরা খুবই ছোট, যার কারণে মানে ওরকম ঝাপসা মনে আছে, কিন্তু পরবর্তীতে ঘটনাটি আমরা আমাদের ফ্যামিলির কাছ থেকে আর কি শুনি, আম্মুর কাছ থেকে আরো ডিটেলসে জানতে পারি। তো একদিনের ঘটনা বলবো যে এরকম আমরা প্রায় শুনি যে ওনার উপরে জিন আছে। হঠাৎ ওনাকে অ্যাটাক করে। যখন অ্যাটাক করে দেখা যায় যে একদম চুপ হয়ে বসে থাকে। হয়তো বাসায় এরকম কিছু দেখতাম আমরা যে বাসায় হয়তো আগের দিন অনেক মিষ্টি আসছে, কোনো কারণে গেস্ট আসছে, মিষ্টি আসছে, পরের দিন থেকেই মেয়েটা একদম চুপ হয়ে যেত এবং এক রাতের মধ্যেই দেখা যেত যে ফ্রিজের সব মিষ্টি শেষ। এবং আমরা কিন্তু জানি যে জিনের সবচেয়ে প্রিয় খাবারই হচ্ছে মিষ্টি। তো এটা খুবই অদ্ভুত একটা ঘটনা ছিল যে এক রাতের মধ্যে মিষ্টি শেষ। যে মেয়ে কখনো মিষ্টি খায়ই না, দেখা যায় যে সে মিষ্টিগুলো সব খেয়ে নিচ্ছে। অনেক রাতে উঠে হয়তো তার মা দেখতেছে যে মেয়ে ফ্রিজ থেকে বের করে মিষ্টি খাচ্ছে। এরকম অনেক ঘটনাই আমরা শুনতাম। তো মেয়েটা ছোট থেকে একটা রোগে আক্রান্ত ছিল, সেটা ওনার হচ্ছে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যে ঠিক কি রোগ ছিল, তবে এমন একটা রোগ ছিল যেটা হচ্ছে অপারেশন করলে ঠিক হবে, কিন্তু সেটার জন্য অনেক ব্যয়বহুল ছিল, অনেক এক্সপেন্সিভ একটা অপারেশন ছিল, অনেক এক্সপেন্সিভ ছিল। যে এটা সাধারণত ওই সময় আছে, আমি যখনকার কথা বলছি তখন 96-97 এর কথা অ্যাকচুয়ালি বলছি। তখন বাংলাদেশে এরকম টেকনোলজি ছিল না যে ওই অপারেশনটা করা যাবে। আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কি একটা ছিল, উনি একটা বিরল রোগে যাই হোক আক্রান্ত ছিল। তো একটা দিন ওনার এটা নিয়ে অনেক চিকিৎসা করা হয়েছে, কিন্তু কোনোভাবে কিছু হচ্ছিল না।
তার উপরে দেখা যেত যে উনি এরকম একটু খাপছাড়া ব্যবহারগুলো করতো, যে এই যে যেমন একটু আগে বললাম যে মিষ্টি খেয়ে ফেলতো, চুপ করে বসে থাকতো, কোনো কোনো দিন দেখা যেত যে একবারে 2 দিন দরজা বন্ধ করে আছে, কোনো কিছু খাচ্ছে না, কিন্তু 2 দিন পর যখন দরজা খুলে বের হতো দেখা যেত একদম ফ্রেশ, মনেই হয়নি যে সে অভুক্ত আছে, এরকম মনেই হতো না, মনে হতো যে যেন সে ঠিকই তার খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক মতো করছে। বন্ধ করে দিত, মানে অনেকদিন না খেয়ে থাকতো। হ্যাঁ, অনেকদিন না খেয়ে দেখা যেত থাকতো, যে- রুম বন্ধ করে বসে থাকতো, রুমে কেউ ঢুকতো না, কিন্তু 2 দিন পর 3 দিন পর এরকম বন্ধ করে রাখতো দরজা, কিন্তু তারপরে যখন বের হতো দেখে মনেই হতো না যে সে মানে এতদিন দরজা বন্ধ করেছিল কোনো খাওয়া দাওয়া ছাড়া। Okay. এবং প্রায় অদ্ভুত অদ্ভুত কিছু শব্দ ওনার রুম থেকে পাওয়া যেত আর কি, মনে হতো যেন একজন পুরুষ মানুষ ওর সাথে কথা বলতেছে, ওর গলাও শোনা যেত, সাথে একটা পুরুষ মানুষেরও গলা শোনা যেত, এরকম আর কি আমরা অনেক কিছু শুনছি। তো যেদিনের ঘটনা বলবো সেই দিনের ঘটনাটি অ্যাকচুয়ালি বলি এখন, যে মেয়েটা অপারেশন করতে হবে, এটার জন্য যত টাকা দরকার সেটা ওর বাবার দেওয়ার ক্ষমতা ছিল না। Okay. তো একদিন হঠাৎ করে মেয়েটা, আমি মেয়েটা না বলে আসলে আন্টি বলি, কারণ আমি তাকে আন্টি বলতাম। হঠাৎ করে একদিন আন্টি এসে বাবা মাকে বলতেছে যে তোমরা চিন্তা করো না, আগামী বৃহস্পতিবার আমার এটার অপারেশন হবে। তো আমার আন্টির যে বাবা মা তারা অবাক হয়ে গেছে, যে কি বলিস, আগামী বৃহস্পতিবারে অপারেশন হবে, এটা আবার কেমন কথা, আমাদের টাকাই নাই, আর এটা তো দেশে সম্ভব না, এটা তো বাইরে যেতে হবে। তো তখন আন্টি বলছে যে তোমরা আমার কথা বিশ্বাস করো, আগামী বৃহস্পতিবার ঠিক বিকাল মানে দুপুর 3টা থেকে 4টার মতো আমার অপারেশন হবে। টাইমও বলে দিছে। টাইমও বলে দিছে, একদম Okay. টাইম বলে দিছে। তো দেখা গেছে এটা যখন বলার পরে ঠিক যেদিন ও বলে যে বৃহস্পতিবারে যে সময়ে ও বলে যে অপারেশনটা হবে, তো সবাই তো জানতো যে ওর কিছু সুপার ন্যাচারাল পাওয়ার আছে, ও যেটা বলে সেটা সত্যি হয়ে যায়। তো সবাই ওটা বিশ্বাস অবিশ্বাসের মধ্যেই ছিল আসলে। মানে পরবর্তীতে আমি সব আন্টির বাবা মায়ের সাথে কথা বলে যেটা জানতে পারি, যে তারা যে একেবারে বিশ্বাস করছিল তাও না, আবার একটা কৌতূহল তাদের মধ্যে ছিল, যেহেতু এর আগে যত কিছু বলছে সবই তো সত্যি হয়েছে, তো দেখা যায় এটা কি হয়, এরকম confused ছিল একটা কনফিউশনের মধ্যে ছিল। তো পরে দেখা যায় যে ঠিক হ্যাঁ, আগামী ওই বৃহস্পতিবার যখন আসে ঠিক 3টার সময় খুট করে আন্টির দরজাটা বন্ধ হয়ে যায় ভিতর থেকে যখনই বন্ধ হয়ে যায়, এবং মানে যখন- সে রুমের ভিতরে ছিল somehow। হ্যাঁ ঠিক, মানে যে জিনিসগুলো তার সাথে হয়, যে সে দরজা যখন বন্ধ করে রাখে, যে 2-3 দিনের কথা যেটা বললাম, যে যেভাবে ঠিক দরজাটা বন্ধ হয়ে যায় ঠিক সেভাবে আস্তে করে দরজা বন্ধই ছিল, খুট করে একটা শব্দ হলো, মানে সিটকিনিটা আটকানো হলো, Okay, মানে ভিতর থেকে আটকানো। ভিতর থেকে আটকানো হলো। তো এই বিষয়গুলো হয়তো অনেকেরই প্রশ্ন আসবে যে দরজা বন্ধ থাকলে কেন খোলার ব্যবস্থা করা হয় না বা ধাক্কা দেওয়া হয় না। প্রথমত আমি যে সময়কার কথাটা বলছি সেই সময় লক সিস্টেম ছিল না, তখন বেশিরভাগ মানে তখনকার বাসাতে ছিটকিনি ব্যবহার করা হতো। তো বাইরে থেকে খোলার কোনো ব্যবস্থা ছিল না যদি ভিতর থেকে আটকানো থাকতো। আর দ্বিতীয়ত মেয়েটা যখন এই ধরনের অ্যাটাকগুলো হতো, হ্যাঁ সবসময় দেখা যেত যে এই অ্যাটাকগুলো যখন হতো তখন সেই সময় দেখা যেত যে বাসার ভিতরে একটা থমথমে পরিবেশ হতো, যেন সবাই একটু ভীত, সবাই বুঝতে পারছে যে সামথিং কিছু একটা আছে, হ্যাঁ কিছু একটা বাসার ভিতরে প্রবেশ করেছে, এরকম এক ধরনের একটা অনুভূতি সবার ভিতরেই নাকি কাজ করতো। পরবর্তীতে আমি কথা বলে জানতে পেরেছি যে সবার ভিতরে একটা কেমন অস্বস্তিকর অনুভূতি কাজ করতো, যে না কেউ আছে, কেউ অন্য রকম কিছু একটা বাসার ভিতরে আছে। তো যাই হোক, এটা কিন্তু সত্য, সেটা বুঝে কোনো খারাপ কিছু যখন এক্সিস্টেন্স থাকে তখন কিন্তু এটা ফিল করা যায়। তা তো অবশ্যই। আমি শুনেছি অনেক জায়গায় যে বাড়ির পুরো টেম্পারেচার হাই হয়ে যায়, লো হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। সো মোস্ট প্রবাবলি এরকম কিছু একটা থাকলেও থাকতে পারে। আচ্ছা যাই হোক, তারপরে যেটা হয় যে ঠিক হ্যাঁ ওই বৃহস্পতিবার দিন বিকাল 3টার সময় ঠিক দরজাটা যখন বন্ধ হয়ে যায়, ওকে, বাইরে সবাই অপেক্ষা করে যে কি হচ্ছে না হচ্ছে, কেউ তো কিছু বুঝতে পারছে না। ঠিক 3 ঘন্টা পর, 3 থেকে 3.5 ঘন্টা পর আস্তে করে আবার দরজার ছিটকিনিটা খুলে যায়। মানে এই 3 ঘন্টার মধ্যে
বলতে কেউ ওইখানে কোনো ধাক্কা দেয়নি এবং কোনো ঝামেলা করেনি? কেউ কিচ্ছু করেনি, কারণ আন্টিটা আগেই বলে দিয়েছিল যে এই বৃহস্পতিবার আমার অপারেশন হবে, তো কেউ ভিতরে ঢোকার চেষ্টা করবে না এবং কেউ মানে কেউ দেখারও চেষ্টা করবে না। হ্যাঁ, এবং এই ধরনের কথা উনি বলে দিয়েছিল যে যদি কেউ এটা চেষ্টা করে সেক্ষেত্রে আন্টিকে আর বাঁচানো যাবে না। উনি এই ধরনের শর্তই দিয়ে দিয়েছিল যে কেউ যদি এটা দেখে বা দেখার চেষ্টা করে বা রিভিল করার চেষ্টা করে তাহলে তাকে আর বাঁচানো যাবে না। হ্যাঁ, এটা খুবই একটা ইয়ে ছিল। তারপরে 3.5 ঘন্টা পর যখন দরজাটা খুলে যায়, তারপরে সবাই যখন ভিতরে ঢুকে দেখে হ্যাঁ ঠিক অপারেশন হয়েছে। তার হচ্ছে নিউরনের প্রবলেম ছিল, নিউরনের কোনো একটা অপারেশন ছিল। এটা ঠিক মনে নাই যে এক্স্যাক্ট কোন ডিজিজটা তার ছিল, কিন্তু তার ব্রেইনের কোনো একটা প্রবলেম ছিল, এটা আমার মনে আছে। তো তারপরে দেখা যায় যে হ্যাঁ ঠিক তার মাথায় ব্যান্ডেজ করা, তাকে যে তার যে অপারেশন হয়েছে এটা দেখেই তাকে বোঝা যাচ্ছে তাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে এবং সে মোটামুটি মানে আনকনশিয়াস অবস্থায় শুয়ে আছে। তো এইটা দেখে সবাই জাস্ট হতভম্ব হয়ে যায় যে মানে এই প্রথম একদম ডাইরেক্ট কোনো একটা উপস্থিতি জানান দিল, হ্যাঁ বোঝা গেল বা জানান দিল যে দ্বিতীয় কেউ যে এই ঘরে ছিল এবং সে যে অন্য কিছু, সেটা প্রথম ওই দিনই আসলে তারা সবাই জানতে পারে। পরে একদম ঘর একদম ক্লিন, কোনো কিছু নেই, বাট খাটের নিচে ঠিক নিচে না, খাটের ওখানে একটা ওষুধের প্যাকেট পাওয়া যায়। একটা ওষুধের প্যাকেট পাওয়া যায়। সেই ওষুধটা আমার মনে নাই, অনেক আগের যেহেতু ঘটনা, আমিও ওইভাবে জিজ্ঞাসা করিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যার কাছ থেকে শুনছি সে অ্যাকচুয়ালি এটা বলতে পারে নাই। সেই ওষুধের প্যাকেটটা আমার যে আন্টি তার বাবা ফার্মেসিতে নিয়ে যায়। ফার্মেসিতে নিয়ে যেয়ে ওষুধটা যখন দেখায় প্যাকেটটা যেটা কিসের ওষুধ, তখন ওই ফার্মেসিতে যে ডক্টর ছিলেন তিনি বললেন যে এই ওষুধ আপনি কোথায় পেলেন? তো আমার আন্টির বাবা ওভাবে কিছু বলতে পারে না, খালি বলে যে না আপনি একটু বলেন যেটা কিসের ওষুধ। বুঝতে যে ভাইয়া এইটা তো ব্রেনের ওষুধ এবং এটা তো এই দেশে পাওয়া যায় না, এটা তো আমেরিকায় পাওয়া যায়। একমাত্র আমেরিকা ছাড়া এই ওষুধটা কোথাওই পাওয়া যায় না। আপনি এই ওষুধ কি করে পেলেন? আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। এইটাই হচ্ছে মানে মূল গল্পটা, যে আমরা সত্যিই জানি না কে তার অপারেশন করেছে, সেটা কি জিন কেউ নাকি অনেক সময় এরকমও হয় যে জিনরা নাকি কোনো ডক্টরকে উঠিয়ে নিয়ে এনে জিনরা তাকে দিয়ে অপারেশন করিয়েছে। আমরা সত্যি কিছু জানি না, কিন্তু আমি ছোটবেলায় যতটুকু দেখছি তারপর সেটা আমার খুব অল্প মনে ছিল, কিন্তু পরবর্তীতে সবার সাথে কথা বলে আমি পুরো ডিটেলসটা জানতে পারি এবং সেটাই আজকে আর কি আমি বললাম যে আমার এরকম একটা অভিজ্ঞতা ছিল। ভেরি ইন্টারেস্টিং। উনি কি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, উনি এখনো বেঁচে আছে, কিন্তু এই ঘটনার পর যেহেতু মানে তখন তো অনেক আগের সময় এটা খুব জানাজানি হয়ে যায়, এবং যেহেতু আন্টিটা আনম্যারিড, এরকম একটা প্রবলেম, এই কারণে তারা 2 মাস পরেই চলে যায়। আচ্ছা, কিন্তু এখন কোথায় আছে কিছুই জানি না। ইভেন আন্টি এখন কেমন আছে, কিরকম আছে সেটাও জানি না। তবে সবসময় আমরা যেটা দেখছি যে তখন এবং আমার রিলেটিভদের কাছেও শুনছি, আম্মুর কাছেও শুনছি যে ছিল তার সাথে, যেই থাকুক কিছু তো একটা ডেফিনেটলি ছিল তার সাথে, যেটা ছিল সেটা কখনোই খারাপ কিছু করতো না, সেটা ভালো কিছু ছিল। হ্যাঁ, তাকে খুবই ভালোবাসতো, আন্টিকে সবভাবে সেফ অ্যান্ড সিকিউর করতো এবং ফ্যামিলিতে কোনো একটা কিছু হওয়ার আগে, খারাপ কিছু হওয়ার আগে আগাম জানাই দিত, আন্টির মাধ্যম দিয়ে জানাই দিত। ওই যে প্রথম দিকে আপনি যেটা বলছিলেন যে সবকিছু জানতো, হ্যাঁ ভবিষ্যৎ বলতে পারতো, হ্যাঁ আগাম তাকে জানিয়ে দিত। তো যে জিনিসটা ছিল তার সাথে সেটা ভালো কিছু ছিল, খারাপ কিছু ছিল না। তো এটাই হচ্ছে আমার স্টোরি। এই স্টোরিটা এটা খুবই ভালো লাগলো, মানে আমার কাছে নিজের কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে বিকজ, এবং আমরা ঠিক এই ধরনেরই ঘটনা চাচ্ছি যেগুলোর এক্সিস্টেন্স আছে, যেগুলো রিয়েল অ্যান্ড প্রুফ আছে। এন্ড আপনি যেটা বললেন আপনার খালামণিও সেটা প্রুফ করতে পারবে, অ্যান্ড সেই মানুষটা বেঁচে আছে যার সাথে এটা হয়েছে। সো সেটা
প্রোগ্রাম শেষে অবশ্যই আপনার সাথে আমি ডিটেলে কথা বলবো, বিকজ আমাদের একটা টিম আমরা বানাবো soon, সেটা হচ্ছে ইনভেস্টিগেশনের চাপে। সো এই ধরনের কিছু ঘটনা আমরা কালেক্ট করব এবং তার মাধ্যমে তার সাথে কিভাবে হয়েছিল না হয়েছিল সেটা যদি আমরা ডিটেলে জানতে পারি তাহলে হয়তো অনেক অনেক ভালো হবে আমাদের জন্য। ঠিক আছে। তো খুবই ভালো লাগলো ঘটনাটা। সো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি? আমার কাছে বেসিক্যালি খুবই ভালো লেগেছে, বিকজ আমার কাছে এই ধরনের মিস্ট্রিয়াস ঘটনা অনেক ভালো লাগে। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এরকম ঘটনা বাছাই করুন যেগুলোর প্রুফ আছে, যেগুলো এক্সিস্টেন্স আছে, এবং যে মানুষগুলোর সাথে ঘটেছে সেই মানুষগুলো প্রেজেন্টেও বেঁচে আছেন বা তাদের সাথে আমি কথা বলতে পারবো, ডিটেল জানা যাবে। সো এই ধরনের ঘটনা পেলে অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের উপর। সো বন্ধুরা, আমাদের সাথে কমিউনিকেশন করার নিয়মটি আবারও জানিয়ে দিচ্ছি। আমাদের ডেসক্রিপশন বক্সে একটা ইমেল আইডি দেওয়া আছে, which is bhautikstories@gmail.com, BHOUTIKSTORIES bhautikstories@gmail.com। ঠিক এই ইমেলে গিয়ে আপনার ঘটনাটি পাঠাবেন, সাথে আপনার নাম, ফোন নম্বর এবং ঠিকানা উল্লেখ করে দেবেন। আপনার ঘটনাটি আমরা পড়বো, যদি ভালো লেগে থাকে আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়, আমরা অবশ্যই 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 আপনাকে নক দিব, আপনাকে কল দিব এবং আপনাকে আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে আসার জন্য। যদি আসতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি না আসতে পারেন তাহলে আপনার পারমিশন সাপেক্ষে আমরা ঘটনাটি পড়ে শোনাবো। তো যাই হোক বন্ধুরা, আমরা আর বেশি দেরি করব না। আমাদের সাথে যে গেস্ট আছেন মনির ভাই, ওনার দাবি ওনার কাছে যে ঘটনাটি আছে জানা, সেই ঘটনাটি যদি কেউ জেনে যায়, সেটা আমি হই, আপনি হন, আর যেই হোক না কেন, সেই ঘটনাটি যদি আমরা শুনে যাই বা জেনে যাই, তাহলে আমাদের সাথেও খারাপ কিছু বা ভৌতিক কিছু হতে পারে, পসিবিলিটি অনেক হাই। সো ওনার ঘটনাটি আমরা ওনার মুখ থেকেই শুনে আসবো। সো কথা না বাড়িয়ে সরাসরি মনির ভাইয়ের কাছে চলে যাব। মনির ভাই, যেসব আসলে ঘটনা বললেই তো বলা হয়ে যেত বা এখনো বলাই যায়। তো আপনার কাছে আমি যতটুকু শেয়ার করছি এবং কেন আমি পুরোটা বললাম না, আমি সেইটুকু যদি একটু আগে বলে নেই তাহলে হয়তো বা দর্শক কানেক্ট করতে পারবে। এই মুহূর্তে আপনার যে অনুভূতি, আপনার যে কৌতূহল, সেটা হয়তো বা তাদের মধ্যেও একটু সৃষ্টি হবে। তো জেফি ভাই, আপনি যেহেতু মিডিয়াতে কম বেশি কাজ করেছেন, আমিও একটু কম বেশি মিডিয়া রিলেটেড। ওকে। তো জেফি ভাই, ঘটনাটা হচ্ছে 2012-র কথা বলছি আমি, যখনকার ঘটনা। তো ফরিদপুরে হচ্ছে আমার ভগ্নিপতির বাড়ি, অর্থাৎ আমার বোন বিয়ে দিয়েছে ওখানে। তো সেখানকার একটা বিয়ের প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করতে হয় তখন। তো সেখানে গিয়ে অনেক নতুন নতুন রিলেটিভসদের সাথে, অর্থাৎ ভগ্নিপতির সাইড থেকে যে রিলেটিভসগুলি আছে তাদের সাথে, যাদের সাথে পূর্ব পরিচিত ছিলাম না এমন কিছু লোকদের সাথেও নতুন করে পরিচিত হই। তো সেখানে হচ্ছে আমরা রাত জেগে আড্ডা দিচ্ছিলাম এবং তখন আপনার হয়তো মনে থাকবে যে তখন ভূত এফএমটা কিন্তু আমরা শুনি সবাই। হ্যাঁ, তখন এমন হয়েছিল যে আমরা প্রোগ্রামে অন্যান্য হচ্ছে গান বা অন্যান্য গল্প করতে করতে ভূত এফএমের যে টাইমটা, তো সেই টাইমটা ওভার হয়ে যায় এবং শেষের দিকে আমাদের মনে পড়ে যে আজ তো ভূত এফএম ছিল। এবং তখন ওখানে ভিলেজ সাইড হয়, ভিলেজ সাইডে দেখবেন যে এফএম রেডিও স্টেশন ধরা খুব টাফ হয়ে যায়। তো আমরা ওদিন আসলে শুনতে পারি না ভূত এফএম। আমরা যারা কয়েকজন হচ্ছে ভূত এফএম এর ফ্যান ছিলাম বা রেগুলার ভূত এফএম শুনতাম, তো ভাবলাম যে আমরা আসলে নিজেদের মধ্যে আছি গল্প করি, অর্থাৎ ওই ইমেজটা ধরে রাখার জন্য। তো আমরা তখন হচ্ছে বসি এবং বসার পরে প্রত্যেকেই নিজের অভিজ্ঞতা বা নিজের জানা দিয়ে একটা ছোটখাটো গল্প বলি। তো ওইখানে হচ্ছে কামরুল ভাই নামে একটা ভাই থাকে, ওই কামরুল ভাই হচ্ছে একটা গল্প শুরু করে। তো উনি শুরু করে হঠাৎ করে থেমে যায়, দুইটা লাইন বলে যে আমার একটা ভাই আছে যে ওনার সাথে ঘটনা এরকম কিছু একটা বলে হচ্ছে উনি থেমে যায়। তুমি কি বলো, না এটা না, আমি অন্যটা বলতেছি। তো আমি হচ্ছে মাঝখানে একটু বাগলা দিতে, ঠিক আছে আপনি অন্য একটা বললেন, যেটা ধরছেন এটা শেষ করেন। তখন উনি বলে যে না, এটা আসলে কেন যেন মুখে চলে আসছে, এটা আসলে আমি বলতে চাইনি। তখন সমস্যা কি, এটা ভূতের গল্প না? বলছি হ্যাঁ ভূতের গল্প, বাট আমি বলতে চাচ্ছি। তো ওনার কেমন যেন একটু একগুয়ে স্বভাব মনে হচ্ছিল। সমস্যা কি, ভূতের গল্পই তো বলতেছি আমরা। তো বললাম যে কেমন সমস্যা কি আপনার, বলেন ভূতের গল্পই তো বলতেছি আমরা, বলেন আমরা আবার বলবো, আপনার আর একটা বলার থাকলে সেটা বলবেন, আমরা আজকে রাত্রে আড্ডা দিচ্ছি। তখন বলতে ঠিক আছে আমি আড্ডা বলতেছি, এটা বলবো না। তখন আমি একটু এইটাই শুনতে হবে, আমি একটু নাচের বন্ধা হয়ে গেলাম যে তখন ঠিক আছে ভাই আমরা আর একটা গল্প শুনি, সমস্যা কি আপনি এটা বলেন।
তখন উনি বলে যে আরে ভাই বুঝতেছেন না, একটু সমস্যা আছে। তো বলে আমরা যারা ভূতের গল্প শুনে তো ভয় পাওয়ার জন্যই শুনি, তো এখানে সমস্যার কি থাকতে পারে। তো জেফরি ভাই সেটার জন্যই আসলে আমি আপনাকে শুরুতে এই গল্পটা বলতে চাই নাই, মানে উনি যে এক বইটা করতেছে এখানে আমরা কোনো স্টোরি তৈরি করতেছি না যেখানে ক্লাইম্যাক্স রাখতে হবে, তো শুরুতে বলে দিলে আমার সমস্যা নাই। আসলে উনি যে জন্য বলতে চাচ্ছিল না যে উনি নিজে একটা ব্যাপারে খুব ভুক্তভোগী ছিল, মানে ওনার দাবি তখনও আমার কাছে বলা যেত বা বলা চলতো যেটা ওনার দাবি, কিন্তু যখন আমি নিজে গল্পটা শুনি এবং সেই গল্প শোনার পরে আমার সাথে যেটা ঘটে, এবং উনি ওয়ার্ন করেছিল সেই জন্যই বলতে চাচ্ছিল না যে এই গল্পটা শোনার পর আসলে যারা গল্পটা শোনে প্রত্যেকের সাথেই এমন কিছু ঘটনা ঘটে যেটা হয়তো বা অবিশ্বাস্য। মানে আপনি হয়তো নিজেও এখন ভাবছেন যে একটা গল্প শুনবো, আমার সাথে কেন কি ঘটবে। স্বাভাবিক। হ্যাঁ সেটাই তো, সেটা মানে সেই জিনিসটা, সেই স্বাভাবিক ব্যাপারটাই আমার মধ্যে কাজ করেছে বলেই হয়তো আমি তখনও পর্যন্ত, অর্থাৎ স্টোরি শোনার আগে পর্যন্ত নাছোড়বান্দা ছিলাম খুবই। তো পরবর্তীতে যখন ওই দিন না আমি একটু ফিরছি এখানে, তার আগে বললি যে দুদিন পরে আমি ঘটনাটা শুনি অবশ্যই মুখ থেকে, এবং তারপর থেকে প্রায় বছর খানেক আমার সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে, হয়তোবা আমি এই প্যারানর্মাল ব্যাপারগুলিকে লাভ করি বা এনজয় করি, এগুলির সাথে মিশে থাকি বা খুঁজে বেড়াই, এজন্যই হয়তোবা আমি খুব দ্রুত ওভারকাম করতে পারছি কিনা আমি জানি না, তবে মানে স্বাভাবিক কারো পক্ষে এটা হয়তোবা সাফার করা একটু কষ্টকর। আচ্ছা, এই জন্য হচ্ছে আমি আপনাকে তখন বলতে চাইনি, আর এখন আপনি আসলে সেই কথা সূত্রপাত ধরেই আমাকে ধরিয়ে দিয়েছেন কথাটা বলতে। তো আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছিল বিকজ আপনি স্টুডিওতে যখন এসেছেন, বিকজ ওই সময়টাতে আমি যখন করতেছিলাম আপনার সেকেন্ড স্ট্রি, তো আপনি না মানে কেমন যেন একটু আমার কাছে মনে হচ্ছে আনইজি ফিল করতেছেন। হ্যাঁ মানে আসলে এখানে যদি বলি, আমি কালকে যখন আপনি মনে করিয়ে দিচ্ছিলেন যে আমাদের নেক্সট এপিসোডের জন্য আজকে আসবো, সারাদিন ফয়সালের সাথে ছিলাম, যেটা আমি প্রথমে স্টোরি বলেছি, তখন থেকে না আমি আস্তে আস্তে বাসে আস্তে আস্তে ভাবতেছিলাম যে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা, ফয়সালের ঘটনার পাশাপাশি কি বলা যায়। তখন আমার মাথায় এই স্টোরিটা কাজ করছিল, কিন্তু যখনই হচ্ছে আমি স্টুডিওতে আসলাম তখন আমার এই ঘটনার পেছনের বিহাইন্ড দ্য সিন যদি বলি, যে সেটা মাথায় কাজ করে যে আসলে এই স্টোরিটা শোনার পরে, মানে যারা শুনেছে যাবৎকাল, আমি অবশ্য কাউকে বলি নাই এই পর্যন্ত, আপনাকে ভেবেছিলাম যে আজকে একটা প্রোগ্রামের মাধ্যমে হয়তো বলা যায়, এই প্রোগ্রামটার মাধ্যমে। তখন ভাবলাম যে যেহেতু এই স্টোরিটা শোনার পরে অনেক কিছু সাফার করতে হয়েছে, অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে, তো ফার্স্ট অফ অল আপনার সাথে শেয়ার করবো কিনা। তো আমি আসলে চাচ্ছিলাম না যে এরকম কিছু ঘটুক, আচ্ছা আচ্ছা, তো সেই জন্যই আসলে থেমে গিয়েছিলাম। তো এখনো আমি কি বুঝাইতে পারতেছি যে আমি কেন বলতে চাচ্ছি না, বা আসলে বুঝতে পারছি কিছুটা যে নিশ্চয়ই কিছু না কিছু খারাপ কিছু অকারেন্স আপনার সাথে ঘটেছে, নাহলে তো আপনার এতটা কনফিউজড হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো সেই জন্য আমি চাচ্ছি যে অন্য একটা স্টোরি বলতে চাচ্ছিলাম, এই জন্য জানি এটা কিন্তু আমার তো আপনার অনেক বেশি যেটাকে বলে যে মানুষ যেটাকে আমরা জেনে থাকি যে নিষিদ্ধ জিনিস বা আমরা যেটা নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আগ্রহটা একটু অনেক বেশি থাকে, তো আপনি যখনই আমাকে বলতে চাচ্ছেন না তখন আমার আগ্রহটা অনেক বেড়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ঘটনাটা আমি আরো কিছু, আমি আপনাকে হয়তো 2 মিনিট সময় নিব যে আমি আপনাকে বলছি, আমি মানে আগ্রহের যে সৃষ্টি হওয়ার কারণ যেটা আমার হয়েছিল, যেটা এই মুহূর্তে আপনার মধ্যে কাজ করছে, হয়তো অডিয়েন্স বা যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি শুনছে, ভৌতিকতার সাথে আছে, তাদের মধ্যেও হয়তো সেই একই ধরনের আকর্ষণ কাজ করছে। তো দর্শক এবং যেহেতু আপনাকেও বলছি যে আমি আপনাকে এই কামরুল ভাইয়ের সম্বন্ধে, হ্যাঁ, এবং আমি যে কারণে বলতে চাচ্ছি না বা দ্বিধাবোধ করছি সে সম্বন্ধে আমি একটু কথা বলি, আপনার শুধুই সেই কথাগুলি শোনার পরে মনে হয় যে আপনি শুনবেন, আচ্ছা, তো আমি হয়তো বলবো। তো আমার যেহেতু এটা আমার প্রথমত বলার নিষেধ আছে, ঠিক আছে, আমি বলিও না এই পর্যন্ত কারোর সাথে, মানে আজকে আমি কেন জানি না, তো বুঝতে পারছেন এটা পাবলিকলি যাচ্ছে, সো এটা সবাই শুনবে। আমি একটু তাহলে কামরুল ভাইয়ের ব্যাপারে একটু যদি বলি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা সেটাই শুনতে চাই। তো কামরুল ভাই ওদিন আসলে ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরেও আমার দেখা দেখি বা আমি যখন ওনাকে রিকোয়েস্ট করি তখন আরো কয়েকজন তারাও সাথে যে হ্যাঁ সমস্যা কি আপনি বলেন স্টোরিটা, তখন উনি বলেন না, এবং কোনোভাবে দেখা গেছে যে আমাদের প্রোগ্রামটা, অর্থাৎ আমরা যে এনজয় করতে বসছি সেটা যেন মন খারাপের দিকে চলে না যায় সেদিকে তাকাই হয়েছে। পরে উনি আমি এক সময় থেমে যাই, ঠিক আছে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বলেন। তো ওদিন ওটা স্টোরি বলে। তো এরপরের দিন হচ্ছে যে ওখানে গায়ে হলুদ বিয়ের প্রোগ্রাম ছিল, আমরা আরো 2 দিন ওখানে ছিলাম, এবং শেষ দিন অর্থাৎ আগামীকালকে আমরা ওখান থেকে ফিরবো। আচ্ছা, সেই রাতে ওনার সাথে আমার লাস্ট হচ্ছে চায়ের দোকান থেকে আমরা বাড়ির থেকে ফিরছি, বাজার থেকে বাড়ি থেকে ফিরছি, সেটা প্রায় 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের, মানে ভিলেজ টাইপের জায়গা। মানে রাতও হয়ে গেছিল আমাদের আড্ডা দিকে দিতে। এলাকাতে হচ্ছে যাত্রীর জন্য ভ্যান চলে, ভ্যানে 4 জন যাত্রী চলে, তো তখন আমরা ভ্যান পাচ্ছিলাম না।
Okay. তো ভ্যান না পাওয়াতে হচ্ছে আমরা হেঁটে হেঁটে আগাচ্ছিলাম। কামরুল ভাই স্মোক করে, আমি ওনার থেকে জুনিয়র ছিলাম, বাট উনি জানতো যে আমি আড়ালে হলেও স্মোক করি। তো উনি ওদিন বলে যে সমস্যা নেই, আজকে আমরা দেখছি আপনি স্মোক করলে করেন। হ্যাঁ, তো আমরা দুজনে স্মোক করতে করতে আগেছি। তখন হচ্ছে ওনাকে আমি ওই ওদিনকার গল্পটা আবার বলি যে ভাই আমি বুঝলাম না আপনি ওদিনকার গল্পটা কেন অ্যাভয়েড করলেন, মানে আপনি কি হয়েছে? মানে তখনও আপনার ভিতরে হ্যাঁ, কৌতূহল আমার কাজ একটা করতেছে। কৌতূহল কাজ করতেছিল, মানে কি ব্যাপারটা, মানে কেন বলবেন না, যেটা এই মুহূর্তে হয়তো আপনার মধ্যে কাজ করে। অবশ্যই তো অবশ্যই। আমি ওনাকে রিকোয়েস্ট করি যে প্লিজ বলেন, এখন কেউ নাই, আপনার হয়তো ওখানে অনেক সমস্যা ছিল, আমি জানি না গল্পের ভিতরে হয়তো এমন কোনো পার্ট ছিল যেটা সবার সামনে বলা পসিবল ছিল না। হতে পারে তো বলে যে, সেটা হ্যাঁ, স্পর্শকাতর কোনো সেইটা তো, ব্যাপার বা এমন অন্য কিছু কিছু থাকে, অনেক আচ্ছা, গল্পের হ্যাঁ। অনেক রকমের পার্ট থাকে। তো বলে সেরকম না, একটু অন্য সমস্যায় আছে। তখন ভাই আমার কাছে বললো সমস্যা কি, বলে তোমার কাছেই না, মানে আমি কারোর কাছেই বলতে চাচ্ছি না। বললাম, কেন, অ্যাটলিস্ট রিজনটা বলেন আমাকে। তখন উনি বললো যে আসলে এই গল্পটা যেই শুনছে এবং তুমি যে আমাকে এত রিকোয়েস্ট করতেছো, আমি রাগ হচ্ছি না তোমার প্রতি। কেন রাগ হচ্ছি না? কারণ আমিও যখন গল্পটা শুনি আমাকে এর চেয়ে বেশি রিকোয়েস্ট করতে হয়েছিল, আমাকেও সেইভাবে বলতে চায় না। তো তখন এই বললো যে এই জন্য আমি বলতেছি তোমার কৌতূহলটা, মানে তোমাকে যদি বলি আমি কেন বলতে চাচ্ছি না। তখন উনি জানায় যে উনি অনেক রিকোয়েস্টের পর গল্পটা শুনে, এবং গল্পটা হচ্ছে যে ওনার এক পরিচিত জনের, এবং উনি একজন মিডিয়া কর্মী ছিল, ডিরেক্টর। ওকে ওকে। তো এই গল্পটা শোনার পরে হচ্ছে যে যেই শোনে ওনার ভাষার মধ্যে সবার সাথেই নাকি হচ্ছে ভৌতিক কোনো ঘটনা ঘটে, সবাই এমন কোনো এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয় যেটার জন্য হয়তো সে প্রস্তুত ছিল না। ওকে ওকে। এখন এই ব্যাপারটাই কিন্তু আসলে খুব আনবিলিভ। আমি তখন আমাকে আরো জেকে বসি যে এটা কোনো কথা, আচ্ছা। বহুত স্টোরি শুনি, তো বিশ্বাস করা এটা তো খুবই সম্পূর্ণ সম্ভব। আমার এটা কাছে কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব, Okay. তাই না? তো উনি তখন বললো যে আমি বললাম যে সমস্যা না ভাই, আমার সাথে কিছু হবে না। আমি ওনাকে বললাম যে আমি এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমি একটু ইন্টারেস্টেড, কারণ আপনি নিজেও গবেষণা করেন এবং মোটামুটি যে আমরা যারা এইগুলি নিয়ে একটু ইন্টারেস্টেড বা হন্টেড প্লেসে যাই, আমাদের সেফটির কারণে হোক, আমার ঘটনার প্রতি ভালোবাসার কারণে হোক, আমাদের প্রথমত যেটা হচ্ছে আমাদেরকে ঘটনাগুলি বিশ্বাস করতে হয়, কারণ আমরা ঘটনাগুলি পছন্দ করি। দ্বিতীয়ত সেই বিশ্বাসের খাতিরে আমাদের অনেক কিছু সম্মুখীন হতে হয় এবং আমাদের একটা সেফটি নিতে হয়। এক্স্যাক্টলি। তো সেই থেকে বললাম যে সমস্যা নেই, আমার সেফটি আছে, আই হোপ আমার সাথে কিছু ঘটবে না। দেন উনি বলে যে ঠিক আছে আমি বলি। তো এখনো আমি বলতেছি যে আসলে আমি বলবো কিনা, কারণ আপনি আমাকে বলছেন বলতে, কিন্তু ঘটনাগুলি আপনি বলছেন আপনি একাই শুধু শুনছেন না, এটা আমাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হচ্ছে যে আপনি একা শুনছেন না, আমাদের অনেকগুলো অডিয়েন্স শুনছে। তো যেহেতু তারা শুনছে, আমি নিশ্চয়ই চাইবো না তারা এরকম কোনো কিছুর সম্মুখীন হোক এবং আমাদের ভৌতিক কথার উপরে এমন কোনো প্রেশার আসুক, মানে আমাদের ভৌতিক কথার মাধ্যমে সাফার করুক। তো আমি চাচ্ছি, তবে আমি চাইবো যে আপনি পুরো ঘটনাটাও যদি আমরা আগে কিছুটা, আমরা যেহেতু লাইভে থাকবো, সো মানুষের যদি ইন্সপিরেশন পাই বা মানুষ যদি শুনতে চায়, তাহলে হয়তো বা আমরা শোনাবো, কি বলেন আপনি? বা এখন হয়তো আপনি যতটুকু পারেন আমাদেরকে শেয়ার করেন, সেটা হয়তো at least জানা আছে যে আসলে যতটুকু বললে সেটার কোনো কার্স বা অভিশাপের যে ব্যাপারটা আপনি যেটা বোঝাতে যাচ্ছেন, এটা কোনো অভিশপ্ত স্টোরি। আমি যদি আমার সাফারিং এর কথাগুলো যদি বলি এখানে একটু, সেটা হচ্ছে যে উনি যেটা বলতেছিল যে উনি যখন ঘটনাটা শোনার পরে ওনার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে জন্য একেবারেই অপ্রস্তুত ছিল, এবং ওনার প্রায় 1.5 বছর এমন হয়েছে যে উনি এমন একটা জায়গা চলে গেছিল, মানে যেখানে ওনাদের পরিচিত জন নাই ওনার, কারণ উনি চাইতেছিল না যে ওনার কারণে উনি কেন ওনার সাথে এমনটা ঘটতেছে বা উনি কেন এমন করছে সেটা কাউকে শেয়ার করতে গিয়ে যদি উনি ঘটনাটা বলে ফেলে বাই চান্স, তো সেক্ষেত্রে আরেকজন সাফার করুক, এটা উনি চায় না। ওকে। তো এখন মানে উনি যখন বলতেছিল যে এখন আর আমার সাথে অমনটা ঘটে না বা অতটা ঘটে না, তার মানে এই না যে এই স্টোরি শোনানোর পরেও এখন যারা শুনবে তাদের সাথে ঘটবে না এই গ্যারান্টি তো উনি দিতে পারে না, কারণ ঘটনার পেছনে তো আসলে ওনার হাত নাই, সম্পূর্ণ একটা মিরাকল একটা ব্যাপার। তো আমি বললাম যে সমস্যা নাই, আসলে এখন অনেক আধুনিক যুগ হয়ে গেছে, আগের মতো হন্টেড প্লেস নাই, হ্যাঁ, এবং সমস্যা নেই আপনি বলেন। তখন যেতে যেতে উনি আমাকে ঘটনাটা বলে, এবং যেসবে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমার প্রথম 6-7 দিন, অর্থাৎ ওখান থেকে ফেরার পর বাসে বা যখন আমি একা থাকি, সেটা দিনে হোক বা রাতে, আমার মনে হতো যে কেউ একজন আমাকে ফলো করতেছে, অর্থাৎ ওইখানকার একটা ক্যারেক্টার সে আমাকে ফলো করতেছে এইরকম। তো এটার পরে আমার তখন মনে হচ্ছে যে উনি আমাকে বারবার করে বলছে যে এটা শোনার পরে আমার সাথে এরকম ঘটতে পারে, সেইটা বলে দিছে বলেই কি আমার সাথে ঘটতেছে, অর্থাৎ এটা না বললে হয়তো বা আমার সাথে ঘটতো না ঘটনা শুনতে। তো আমি এটাও আমি ভাবতেছিলাম আপনাকে বলতে বলতে আমি সরাসরি হয়তো স্টোরিটা বলতে পারতাম, ওইটুক যখন আপনাকে বললাম যে এটা বললে হয়তো বা আপনার সাথে ঘটবে,
তো যেহেতু এটা আপনার মস্তিষ্কে ঢুকে গেছে, এই জন্য আসলে আর এই কথাটা বলেই হচ্ছে অনেকটা লকড হয়ে গেছে, যে এরপরে বলতে পারছিলাম না। তো ওনার যে পরিচিত, অর্থাৎ আমি যেটা বললাম যে উনি একজন ডিরেক্টর ছিল, তো উনি অ্যাকচুয়ালি চাচ্ছিল, আমি ঘটনাটা কিছুটা হিন্স দিচ্ছি, আচ্ছা আচ্ছা। তো উনি যেটা চাচ্ছিল যে উনি একটা ফিল্ম মেকিং করবে। আমাদের ক্রিয়েটিভ যারা ডিরেক্টর আছে, যদি বলি যে মোস্তাফা সরোয়ার ফারুকী ভাই, হ্যাঁ, তারপর হচ্ছে ফাহমি ভাই, অমিতাভ রেজা ভাই। অমিতাভ রেজা ভাই, তো এদের কাজগুলি যখন আপনি দেখবেন এদের যে কোনো প্যাটার্নের কাজ হোক, ওখানে কোনো না কোনো একটা ক্যারেক্টার আপনি আপনার নিজেকে খুঁজে পাবেন, আপনার Exactly. লাইফের সাথে আপনার জীবনের সাথে একটা সম্পৃক্ততা খুঁজে পাবেন। এখানে মনে হবে না যে অতিরঞ্জিত বা অতি কল্পনা কোনো কিছু ঢুকানো হয়েছে। হ্যাঁ, তারা অরিজিনাল হ্যাঁ, কোনো original। ব্যাপার স্যাপার নেই আর কি। তো উনি চাচ্ছিল যে আসলে ওই টাইপের এমন কোনো একটা হরর মুভি বা হরর একটা ফিল্ম তৈরি করবে, যেটাতে হতেছে যে আমরা বাস্তব লাইফে যে দেখবেন যে আমরা প্রথমেই বোধহয় আমরা ফার্স্ট এপিসোডের দিকে বলেছিলাম যে ভৌতিক ঘটনাগুলি এমন যে আপনি যখন বিশ্বাস করবেন তখন হয়তো বা আমার সাথে অনেক কিছু ঘটবে, আপনি বিশ্বাস না করলে অনেক কিছু না, যে কোনো ব্যাপারেই আপনাকে বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা একটা বিষয় নিয়ে অনেক তর্ক করতেই পারি, কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন তখন ব্যাপারটা আপনার জন্য অন্যরকম হয়ে যাবে। এবং আমরা আরো বলেছিলাম যে যারা বিশ্বাস করি, হ্যাঁ, তো এদের সংখ্যাগুলি যত, তার চেয়ে বেশি সংখ্যা হচ্ছে যারা ভয় করি। Exactly, ঠিক আছে, তো সেইখান থেকে যদি বলি, উনি চাচ্ছিল যে বিশ্বাস করাটা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, বিশ্বাস করা না করা, তো উনি আসলে ভয় দিতে চাচ্ছিল, দর্শককে ভয় দিতে চাচ্ছিল। এবং ভয়টা Exactly, এমন- real ভয় যাকে বলে। Right, আচ্ছা। যে ঘটনাটার মধ্যে, অর্থাৎ হলের ভিতরে যেন প্রত্যেকে একটা ক্যারেক্টার খুঁজে পায় যে এই ঘটনাটা আমার সাথে ঘটতেছে। আচ্ছা। তো এই জন্য উনি রিয়েলিস্টিক, অর্থাৎ এই কাল্পনিক ভূতের গল্প না, রূপকথার গল্প না, একটা রিয়েলিস্টিক ভূতের গল্প উনি খুঁজছিল। উনি অনেকগুলি স্ক্রিপ্ট রাইটারের কাছে, যারা স্ক্রিপ্ট রাইট করে, যারা হরর টাইপের লেখালেখি করে, অনেকের কাছে উনি মানে স্টোরির জন্য করছিল। তো অনেক স্টোরি উনি পায়, এখান থেকে রিজেক্ট হয়, অর্থাৎ স্টোরি ভালো হলে ওনার মনে হচ্ছিল যে উনি যেই উনি ফিল্ডটা পছন্দ চাচ্ছিল করছিলেন। সেই ফিল্ডটা হয়তো নেই ওই গল্পে। তো তাদের মাধ্যমেই হচ্ছে একজনের উনি খোঁজ পায়, উনি একজন সিনিয়র রাইটার, এবং উনি একটু মেন্টাল টাইপের ছিল, হ্যাঁ, মেন্টাল টাইপের ছিল। তো ওনার কাছে হচ্ছে যে এমন কিছু ঘটনা আছে অনেকের মতে, মানে অনেকে বলতো যেগুলি হচ্ছে যে উনি নাকি একটা বই করেছিল, বই এনেছিল বইমেলায়, এবং সঙ্গত কারণে সেই বইটাকে রিজেক্ট করা হয়েছিল, ব্যান করে দেওয়া। ব্যান করে দেওয়া হয়েছিল, যে বইটা পাবলিকলি নিয়ে আসা যাবে না। Okay. আর ঠিক একই কথা যদি বলি, সেই একই কারণে আমিও আমার স্টোরিটা আসলে ওইভাবে পাবলিকলি নিয়ে আসতে একটু দ্বিধাবোধ করছি। আচ্ছা, তো তখন হচ্ছে ওনার সাথে হচ্ছে যে ওই যে ডিরেক্টর বড় ভাই, ওনার সাথে একটা যোগাযোগ হয়, এবং উনি বলে যে আপনার যে বইটার কারণে এটা হয়েছে, আপনার যে বইটা হচ্ছে যে আপনি নিয়ে আসছিলেন, আপনি অনেক দেখলাম এটা নিয়ে অনেক প্রচারও করেছিলেন, এবং শেষমেশ বইটা আসে নাই। তো আমার একটু কৌতূহল আছে, কারণ ওই বইটার আমরা কিন্তু বইয়ের নাম দেখে বুঝতে পারি যে এটা কি টাইপের স্টোরি হবে। আচ্ছা, আচ্ছা। তো উনি বইয়ের নাম দেখে, মানে যারা আগে থেকে এই প্রচারটার সম্মুখে আসছিল, তারা হচ্ছে অনেকে জানতো যে এটা ভৌতিক গল্পের বই। তো আচ্ছা। সেইখান থেকে উনি জানতে চেয়েছিল কেন। হ্যাঁ, Okay. আমাদের অনেক কারণে অনেক কিছুই তো দেখা গেছে যে সামনে আসে না আমাদের, বা ব্যান করে দেওয়া হয়। তো ভৌতিক গল্প ব্যান করে দেওয়ার মতো কোনো রিজন কি থাকতে পারে? তখন উনি বলে যে আছে, এটা সমস্যা আছে। হ্যাঁ, আমি নিজেও পরবর্তীতে বুঝতে পারছি যে এটা সমস্যা আছে। তো এটা বাদ দেন, আপনারা কি মানে আপনাকে আমি অন্য একটা স্টোরি লিখে দেবো, এরকম উনি বলে। মানে ওই গল্পটা সে নিজে লিখছিল, রাইট? হ্যাঁ, নিজে লিখছিল। তো এটা বলার পরে উনি বলে যে না, আসলে আপনি বলেন, সমস্যা নেই, আপনি একটা গল্প লিখবেন, আমি একটু শুনি, সমস্যা কি? তখন উনি বলে যে একটু সমস্যা আছে। তখন ওনার পিড়াপিড়িতে উনি প্রথমত তাকে সতর্ক করে যে গল্পটা শুনলে কিন্তু যেমন যারা শুনছে বা যাদেরকে আমি শুনাইছি, প্রথম দিকে তো উনি নিজেও জানতো না যে এটা শোনাবো বলে তাদের সাথেও কিছু ঘটবে, কিন্তু যখন উনি এই ব্যাপারগুলি অনেকটা রেটিং ওনার সামনে যখন রিভিউ চলে আসতে থাকে, যারা শুনছে তাদের এক্সপিরিয়েন্সগুলো যখন সামনে আসতে থাকে, যে গল্প শোনার পর তাদের সাথে এইগুলি ঘটতেছে, তখন উনি হচ্ছে যে নিজে থেকে এটা ব্যান করে দেয়। ব্যান করে দেয় এবং স্টপ হয়ে যায়, কাউকে আর এটা শেয়ার করে না। কিন্তু আচ্ছা, আচ্ছা। ততদিন পর্যন্ত যারা শুনেছিল, আচ্ছা। তাদের কাছ থেকে হয়তো আরো কিছু লোক জেনেছে, যেমন আমার পর্যন্ত স্টোরিটা এসেছে কোনো না কোনো ভাবে। তখন উনি বলে যে সমস্যা নেই। হ্যাঁ, তো অনেক তারপরে উনি বলে না, কারণ উনি তো জানতো ব্যাপারগুলি। তখন বলছে আরে আমি তো একটা ফিল্ম মেক করবো, এখানে আমি একটা জিনিস তো বিশ্বাস করতেছি না, সেটাকে আমি প্রয়োজনে মডিফাই করবো, যে এই ব্যাপারগুলি সমস্যা সেটাকে আমি মডিফাই করে নেবো ফিল্মের খাতিরে, কিন্তু আমাকে আপনি রিয়েল স্টোরিটা বলেন। তো ওনার পেছনে প্রায় সপ্তাহখানেক উনি এই ব্যাপারটা নিয়ে খুব নাচরবান্ধার মতো ঘোরাঘুরি করে, এবং একটা সময় বলে যে আমি স্টোরি শেয়ার করতে পারি, তুমি সাবার করো কি না করো, তোমার সাথে কি ঘটনা না ঘটনা সেই দায়ভার তোমার, কিন্তু এটা নিয়ে কোনো কিছু মেক করা যাবে না, যেহেতু আমার এটা নিয়ে বই পাবলিশ হয় নাই।
ঠিক আছে, তো এটা নিয়ে আমি চাইবো না কোনো কিছু মেকিং হোক। তো উনি চাচ্ছিল যে আগে তো ঘটনাটা শুনি, যেটা আমাদের হয় যে নিষিদ্ধ জিনিসের প্রতি যে আগ্রহটা, সেই একই মাত্রায় যখন উনি চলে যায় এবং তখন ওনাকে ঘটনাটা শেয়ার করে। শেয়ার করার পরে যেটা হয় যে উনি সাফার করতে শুরু করে, ওকে, সাফার করতে শুরু করে এবং সেখান থেকে হতেছে একটা সময় ওই যে কামরুল ভাই ঘটনাটা জানে। কামরুল ভাইয়ের খুব নিকটের ছিল। কি হয়েছে তখন কামরুল ভাইকে উনি বলে, কামরুল ভাইকে উনি কোনো শর্ত ছাড়াই বলে যে এটা গল্পটা শুনলে আমি বুঝলাম না আমার সাথে কেন হইতেছে, আমার মনে হয় না এটা কোনো, আমি হয়তো বেশি ভয় পেয়ে গেছি, ভয়ের কিছু নাই। তো তখন কামরুল ভাই শুনে, কামরুল ভাই নর্মালি শুনে, এবং কামরুল ভাই খুব শক্ত মনের একজন মানুষ। সেও যখন এটা সাফার করে, এবং আপনি হয়তো ভাবছেন যে এটা আমার সাথে ঘটবে না, যেটা আমি ভাবছিলাম যে আর একটা গল্প শুনলে কি হবে। তো ভাই আমি আমার মনে হচ্ছে এমনিতেও আমাদের আজকের এপিসোডের অনেকটা সময় দীর্ঘায়িত হয়েও গেছে, আর আসলে এই ঘটনার পিছনের কাহিনী বলতে গিয়ে অনেকটা সময়ও আমরা পার করে এসেছি। তো এখানে আমি একটু আপনার মাধ্যমে অডিয়েন্সের কাছে বলতে চাই, আপনি হ্যাঁ বলে দিয়েছেন, আমি জানি না মনের ভিতরে কি কাজ করতেছিল, কারণ কামরুল ভাইয়ের কাছ থেকে যখন আমি স্টোরি শুনি ঠিক আগ মুহূর্তে আমার, অথবা ঘটনা কিছুটা শোনার পরে আমার মনে হচ্ছিল যে আমি কামরুল ভাই ইটস ওকে, আমি আর শুনতে চাই না, কিন্তু ভেতরে আবার কাজ করতেছিল যে আচ্ছা শুনি। তো এখানে অডিয়েন্সের মনে হয় যেটা মত প্রকাশের জায়গা থাকা উচিত, যেহেতু তারাও শুনবে, ঠিক আছে। তো আপনি যদি একটু এভাবে হতো, যদি আমার মনে হয় যে ম্যাক্সিমাম অডিয়েন্স চাচ্ছে, সমস্যা নাই, তারা শুনবে, তো সেক্ষেত্রে আমি হয়তো নেক্সট এপিসোডে বলবো, কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র আপনার পারমিশনের উপরে আমি এতগুলো অডিয়েন্সের কাছে আমি গল্পটা পৌঁছাতে যাচ্ছি না, কারণ আমি নিজে যেহেতু তা অবশ্যই ঠিক, কারণ এখানে সবচেয়ে বড় বিষয় কি, এটা তো অ্যাকচুয়ালি পাবলিকলি যাচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড পাবলিক হচ্ছে আমাদের এপিসোডগুলো। সো হু নোজ যে কার সাথে কিছু হলে পরবর্তীতে আমাদের দায়ভার হতে পারে। সো এটা আমরা সম্পূর্ণ আমাদের যে দর্শক বা শ্রোতা আছে তাদের কাছে জিজ্ঞেস করবো, তারা যদি পুরো ঘটনাটা শুনতে চায় তাহলে হয়তো বা ভাইয়া কিছু শোনাবে। বাট আমার পার্সোনালি আসলে খুবই শুনতে চলছে, বিকজ আমার এগুলা ভৌতিক, যেহেতু আমার প্রোগ্রামটাই হচ্ছে ভৌতিক কথা। সো আমার অনেকের কাছে এখন পর্যন্ত হয়তো মনে হতে পারে যে আমরা কোনো হাইপ তৈরি করছি। আপনি একটা কথা বলি, যে একটা নিয়মিত পথে আপনি যখন হাঁটেন, ধরেন এখান থেকে আপনার 10 মিনিটের পথ বাসায় হেঁটে যেতে হয়, রাইট? তো এটা কিন্তু আপনি প্রতিদিন যান এবং প্রতিদিন আপনার সাথে কিছুই ঘটে না। তো আজকে সেই বাসার পথে যাওয়ার আগে যখন আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন এবং একটা চরম ভৌতিক ভয়ের একটা গল্প শুনছেন, এবং সেই একই পথে যাচ্ছেন প্রতিদিনের কার মতো, এবং ওই দিন যাওয়ার সময় কিন্তু আপনার মনে হতে পারে যে আপনার আশেপাশে কেউ আপনাকে ফলো করছে, আপনার মনে হতে পারে কেউ একজন আপনার পিছনে হেঁটে আসতেছে। আসলে ওই দিনও হয়তো কিছুই ছিল না, আপনার মনের ভয়। তো আমার সাথে যেগুলি ঘটছে, আমি বলতেছি না সেগুলির কোনো সত্যতা আছে, সেগুলি সত্যিই কিছু ছিল, হতে পারে আমার মনের ভয়, কিন্তু এই ব্যাপারটাই, এই ভয়টাই আমাকে কাউকে হয়তো বা কাবু করে ফেলে চরম মাত্রায়। হ্যাঁ, রাইট। তো আসলে দেখা গেছে যে আমি বলবো 10 জন হয়তো শুনলো, কেউ পাত্তা দিল না, আমার যারা পাত্তা দিল তাদের সাথে অনেক কিছুই ঘটলো। তো দর্শক, আমি যখন বলবো তো আমার মনে হয় যে এনজয় হিসাবে আমরা শুনি, এটা স্টোরি শুনতেছি, আমার মনে হয় না যে এরকম ভয়ের কিছু। আমি তো আসলে ঘটনার মধ্যে ঢুকে যাই, ফলে হয়তো বা একটু বেশি ভীতিকর অবস্থায় পড়ে গেছিলাম। তো আমার মনে হয় যে সবার সাথে ঘটবে, আই ডোন্ট নো, আমি আসলে এখনই এত কিছু বলতে চাচ্ছি না। তবে হ্যাঁ জফরি ভাই, এইটা যদি একটু আমি বলি আর একটু, আমি সেটা জানতে চাচ্ছিলাম যে আমরা ঘটনা যদি কিছুটা যদি এইভাবে বলে যে উনি যখন আমাদের ওই যে ডিরেক্টর যে ভাই, উনি যখন ঘটনাটা শোনে এবং ওনার মনে হয় যে এইটা একটা মানুষের মধ্যে মানে সত্যিকারের ভূতের ভয় যে ব্যাপারটা, সেরকম একটা কিছু ক্রিয়েট করতে পারে। এবং একটা স্টোরি যখন মেকিং হয়, আপনি তো নিজেও মেকিং এর সাথে আছেন, তো আপনি জানবেন যে আমাদের অনেক কিছু ব্যাপার থাকে, একটা ক্যারেক্টারকে ফুটাইয়া তোলা, সেখানে মেকআপ, কস্টিউম এবং সর্বোপরি একটা পারফেক্ট লোকেশন, ঠিক আছে, এই সবগুলি যখন একসাথে একটা ভালো মানে পারফেক্ট মেনশন করতে পারে, হ্যাঁ সিনক্রোনাইজ হয়, তখনই একটা কিছু একদম মানে আমরা রিয়েলাইজ করতে পারি যে হ্যাঁ এটাই ঘটতেছে। তো উনি চাচ্ছিল যে এই ঘটনাগুলি উনি মেকিং এর ক্ষেত্রে উনি লোকেশন স্যাক্রিফাইস করবে না মোটেও, ঠিক আছে, উনি কোনো সেট তৈরি করবে না, উনি রিয়েল কোনো হন্টেড লোকেশন এমন ভাবে খুঁজে নেবে যেখানে হচ্ছে ওই সিনটার জন্য পারফেক্ট। তো উনি যখন হচ্ছে যে সে ওই ঘটনাটা শোনার পরে, হ্যাঁ ঘটনাটা শোনার মুরব্বীর কাছ থেকে, ওই রাইটারের কাছ থেকে, তখন হচ্ছে যে উনি কিছু লোকেশন রেকি করে, হ্যাঁ লোকেশন রেকি করে হচ্ছে যে কয়েকটা লোকেশন দেখার পর 2-1টা লোকেশন ওনার কাছে মনে হচ্ছে যে এই স্টোরির জন্য পারফেক্ট। এবং উনি যখন এটা মেকিং নিয়ে হচ্ছে রাতে ভাবতে থাকে, তখন ভাবে যে আমি আগামীকাল একটু যাই ফ্রেমিং করার জন্য। হ্যাঁ, উনি একজন ডিওপি নিয়ে
হচ্ছে একটা ফ্রেমিং করতে যায়। তো উনি ওখানে কিছু লোকেশনটা ফ্রেমিং করে রাত্রে হচ্ছে চেক আউটের জন্য যখন বসে পিসিতে, তখন উনি এই কয়েকটা ফুটেজ চেক করতে গিয়ে হঠাৎ একটা ফুটেজে উনি দেখতে পায় যে একটা অবয়ব, মানুষের মতো অবয়ব, এখানে ওই ভয়ঙ্কর haunted কোনো অবয়ব না, place-এ, হ্যাঁ haunted place-এর হ্যাঁ footage, ওখানে আচ্ছা। একটা অবয়ব, মানুষেরই অবয়ব, কোনো ভৌতিক অবয়ব না, মানুষের অবয়ব বলতে একটা ছায়া, বাট ছায়া তো আমরা জানি যে ব্ল্যাক হয়, কিন্তু ওটাটা সাদা হচ্ছে আপনার কি বলবো আপনাকে, তো আমি আপনার ওই পাশে আমাদের ভৌতিকতার স্টিকারটা আমি দেখতে পাচ্ছি না, তো এমন যে ট্রান্সপারেন্ট, মানে ওই পারের ব্যাপারগুলি দেখা যাচ্ছে, ওনাকে ভেদ করে। ও আচ্ছা আচ্ছা একটা অবয়ব যাচ্ছে, কিন্তু তার ওই পাশে যে ওই পুরাতন ভাঙা বিল্ডিং এর যে ইটগুলি সেগুলি দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে দেখা যাচ্ছে, এমন একটা কিছু। Okay. তো উনি যখন এটা দেখে তখন ওনার একটু চোখ ছানা বলা যে হোয়াট ইজ দিস, ঠিক আছে, মানে এটা তো আমি ওই লোকেশনে বসে যাচ্ছি না, একটা ক্যামেরাতে ধরা পড়ছে ব্যাপারটা এরকম। তো উনি আরো বেশ কিছু ফুটেজ চেক করে, বাট অন্য কোথাও কিছু পান, ওই একটা ফুটেজে উনি দেখে যে এরকম একটাই, তো এই ব্যাপারটা ওনাকে খুব ভাবায়। ওকে। এবং এরপর থেকে যেটা হয় যে উনি রুমে থাকতো বা যেথায় যেত, যেটা কিছুটা আমার সাথেও ঘটছে, যেটা বললাম আপনাকে, যে আমার মনে হতো যে আমাকে কেউ ফলো করতেছে, তো ওনার রুমে মনে হতো যে ওনার রুমে কেউ ওনাকে ফলো করতেছে, এবং কিছু একটা আছে যাকে তো উনি কিছু একটা দেখছে, তো মনে হচ্ছে যে উনি স্পষ্ট দেখছে না, কিছু একটা ভেদ করে দেখতেছে, ওনার সামনে কিছু একটা আছে। হ্যাঁ, এই ভয়টা উনি একা থাকলেই, সেটা দিন হোক রাত হোক বা কোথাও গেছে, ওনাকে মনে হচ্ছে কেউ একজন বোধহয় ফলো করতেছে, পিছনে কেউ একজন হাঁটছে। হ্যাঁ, ওনার কানের কাছ থেকে হয়তো একটা বাতাসের মতো চলে গেল, হ্যাঁ, তো অথবা দেখা গেছে যে মানে ফিস ফিস কোনো একটা কথা আসছে, সে মিনিংটা ধরতে পারতেছে না। তো এইরকম ব্যাপারগুলো যখন ঘটছে, তখন ওনার হচ্ছে ওই রাইডারের কথা মনে পড়ে, যে ওনাকে নিষেধ করছে তো প্রথমত মেকিং এমন করতে। হতে পারে যে সেটা হ্যালুসিনেশনের জন্য হয়েছিল, বা অতিরিক্ত ভয় পেয়ে গেছিল, সে অনেক বেশি মানে ঘটনার ভিতরে চলে হ্যাঁ, গেছে। সেটা আমি ডিরেক্টর, আমরা যদি শুনতাম যে, মানে আমি যখন কামরুল ভাইয়ের থেকে শুনি, সেটা যদি আমি শুনতাম যে উনি এরকম একটা স্টোরি শুনছে, শোনার পর ওনার সাথে এই ঘটছে, দ্যাটস মিন আমি ধরে নিতে পারতাম যে ওনার সাথে হ্যালুসিনেশন ঘটছে। কিন্তু সেই ঘটনা শোনার পর কামরুল ভাইয়ের সাথে, এবং সেটাও আমি ধরতে পারতাম যে কামরুল ভাইয়ের সাথে হ্যালুসিনেশন ঘটছে। আচ্ছা আচ্ছা। তো আমি এটা বুঝতে পারতেছি না যে সেটা শোনার পরে আমার সাথেও যদি ব্যতিক্রম কিছু বা এই তার বর্ণনা অনুযায়ী কিছু ঘটে, এবং জেঠু ভাই আমি জানি না যে আপনার সাথে শেষ পর্যন্ত ঘটনাটা পুরোপুরি শেয়ার করা হবে কিনা, তখন হয়তো আপনিও বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা হ্যালুসিনেশন নাকি সত্যি এটার মধ্যে। এত বটে, আমার খুব এখনই বেশি ইন্টারেস্ট কাজ করতেছে, বিকজ ইউ নো হোয়াট, বিকজ আমরা যেহেতু একটা পুরো টিম রেডি করতেছি হন্টেড প্লেসে যাওয়ার জন্য, সো এটা আমাদের জন্য খুব ইন্টারেস্টিং হবে, বিকজ আমি নিজেই খুব ইন্টারেস্ট ফিল করতেছি। এখন যেহেতু আপনি আমাকে ওয়ার্ন করছেন, এবং লাস্টবারের মতো ওয়ার্ন করছেন যে এটা পুরোপুরি উচিত হবে না, কারণ দর্শক কিভাবে নিবে, পরে এটা দায়ভার আমাদের উপরে আসতে পারে ভৌতিক কথার উপর। Right. সো আমি এই ব্যাপারটা পুরোপুরি দর্শকের উপরে ছেড়ে দেবো, সে তারা যদি কমেন্টে ভালো করে কমেন্ট দিতে পারে, ব্যাস, তারা যদি জানায় আমাদেরকে কমেন্টের মাধ্যমে যে পুরো ঘটনাটা তারা শুনবে এবং তারা দায়ভার নিবে, কিছু হলে হলো, না হলে নাই, কারণ ভয়টা তো সম্পূর্ণ নিজের ব্যাপার। সেটাই। দায়িত্বে যদি তারা শুনতে রাজি হয়, তাহলে আমরা অবশ্যই শোনাবো, কোনো সমস্যা নেই, এবং মনের ভাই আছে আমাদের সাথে সবসময় ইনশাআল্লাহ। তো আপনার তো ব্যাপারটা এরকমই, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো ঠিক আছে, তো ব্যাপারটা এখানে আমরা শেষ করব। আজকে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। বন্ধুরা, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, যদি ঘটনাটা শুনতে চান তাহলে নিজ দায়িত্বে শুনবেন, এবং আমি হয়তো বা শুনে ফেলবো আজকে, কারণ আমার শুনতে হবে ঘটনাটা। আমি জানি না, মানে যেহেতু মনির ভাই আমাকে খুবই ইন্টারেস্ট ফিল করাই দিয়েছে, ফার্স্টের লাইনটাই আমার কাছে খুবই অন্যরকম ছিল, বিকজ যে শুনবে তার সাথে অনেক কিছু হতে পারে, সো আমাকে শুনতে হবে। সো আপনারা শুনবেন কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন। সো আপনাদের কথার উপর বেস করে আমরা ঘটনাটি প্লে করবো। সো অবশ্যই সেটার জন্য আপনাকে কমেন্ট করতে হবে, এবং দরকার হলে আমাদেরকে ইমেইলে পাঠিয়ে দিবেন। যাই হোক, আমরা আজকে ইতি টানবো। ইতি টানার আগে একটা ছোট্ট একটা ইমেল পড়বো, এবং ইমেলটি পড়ে অবশ্যই আমরা আজকের এপিসোডটি শেষ করব। সো সরাসরি আমরা ইমেইলে চলে যাই। বন্ধুরা, ঘটনাটা একটা জায়গা থেকে কালেক্ট করা, এটা কোনো মেইল ঘটনা না, তাই আমি পড়ে শোনাচ্ছি। আমার কাজিনের সাথে ঘটা একটা সত্য ঘটনা আজ শেয়ার করছি। তিনি খুলনা শহরে থাকেন পড়াশোনার কাজে, মাঝে মাঝে গ্রামে আসেন। একবার গ্রামে আসার পর তার সাথে ঘটা এক ভয়াবহ কিন্তু সত্য ঘটনা শুনুন আজ।
তার নিজের ভাষাতেই বলছি। ওইবার বাড়ি আসার 2 দিন পর একদিন বিকালবেলায় আমি যাই আমার এক বন্ধুর বাসায়। বেশ কিছু কাজ থাকায় বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। আনুমানিক রাত 9টা থেকে 9:30 বাজে তখন। শহরে এটা তেমন কোনো রাত না হলেও গ্রামে তখন অনেক রাত। আমার বন্ধু আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চাইলেও আমি ওকে নিষেধ করে বলি যে আমি একাই ফিরতে পারবো। তো আল্লাহর নাম নিয়ে রওনা হলাম। বাড়ি যাওয়ার পথে রাস্তা দুটো, একটা বড় আর একটা শর্টকাট। বড়টা দিয়ে যেতে হলে অনেকখানি ঘুরতে হয়, তো আমি ওই শর্টকাট পথেই রওনা হলাম। ওই রাস্তায় বাড়িঘর নেই বললেই চলে। একটা মসজিদ আছে, তাও আবার রাস্তার একেবারে মাথায়। আমি আমার মোবাইলের লাইট দিয়ে পথ চলতে লাগলাম। জ্যোৎস্না ছিল না, তাই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ওই রাস্তার পাশে আবারও সারি সারি কবর। ফাঁকা জায়গা, তাই অনেকে ওখানে পারিবারিক কবরস্থান বানিয়ে ফেলেছে। আমার হালকা হালকা করে ভয় লাগতে শুরু করলো। যখন কবরগুলোর কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন পর্যন্ত আমার আগে বা পিছে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। হঠাৎ একবার নিচে তাকিয়েই আমি আবার সামনে তাকাতে দেখি কিছু দূর সাদা পাঞ্জাবি পরা একটা লোক হাঁটছে। ওইখানে সারি সারি কবর আর বাগান ছাড়া আর কিচ্ছু ছিল না। তারপরেও ওই লোকগুলো কোথা থেকে আসলো আমি বুঝে উঠতে পারলাম না। যাই হোক, আমি ভাবলাম একজন চলার সঙ্গী তো পাওয়া গেল, 2 জন হাঁটলে ভয় কম লাগবে। এই ভেবে আমি ওই লোককে ধরার জন্য জোরে জোরে হাঁটতে লাগলাম। কিন্তু আমি অবাক হয়ে গেলাম এই দেখে যে আমি প্রায় 5 মিনিটের মতো দৌড়ানোর গতিতে হাঁটার পরও ওই লোককে ধরতে পারছি না। আমি রীতিমতো ভয় পেয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম এবার। কিন্তু এরপর যা দেখলাম তাতে বুঝতে পারলাম না আমি কি করব। দেখলাম ওই লোকটার গায়ে পরা সাদা পাঞ্জাবিটা টিউব লাইটের আলোর মতো জ্বলছে, ঠিক যেন আলো বের হচ্ছে ওখানে। আমি তখনই বুঝে গেলাম ওই লোকটা মানুষ না। ভয়ে আমি চলার গতি আরো কমিয়ে দিলাম। একবার চিন্তা করলাম পিছনে ফিরে দৌড় দিব, কিন্তু তখন আমি আমার ওই বন্ধুর বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি। শুনেছি এরকম জিনিস দেখে ভয় পেয়ে পিছনে গেলে ওরা আরো ভয় দেখাতে চায়। আমি দোয়া দরুদ পড়তে লাগলাম মনে মনে। কিছুক্ষণ হাঁটার পরে যখন মসজিদের একেবারে কাছে চলে এসেছি তখন আমার ডান পাশে হঠাৎ একটা পাতা নড়ার শব্দ পেলাম। কিন্তু ওই দিকে তাকিয়ে আবার যখন সামনে তাকালাম তখন দেখি আমার সামনে ওই লোকটা নেই। আমি সামনে এগিয়ে মসজিদের জানালা দিয়ে ভেতরের দিকে তাকালাম, কিন্তু না, ভেতরেও কেউ ছিল না। আমি রীতিমতো ভয় পেয়ে যাই, ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই। পরে সবাইকে আমি যখন এই ব্যাপারটা বলি তখন কেউ আমার কথা বিশ্বাস করছিল না, কিন্তু আমি জানি আমার সাথে কতটা ভয়ঙ্কর কিছু হয়েছিল। ওই রাতের ঘটনা মনে পড়লে আজও আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড 5? আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা সবসময় চেষ্টা করছি আপনাদের সামনে নতুন নতুন সব ঘটনা তুলে ধরার। অলওয়েজ চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে নতুনভাবে প্রেজেন্ট করার ভৌতিক কথাকে। আমাদের ভৌতিক কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
আপনারা যদি আমাদের সাথে না থাকেন তাহলে হয়তো আমরা আস্তে আস্তে আমাদের ভৌতিক কথা বন্ধ করে দেব। তাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে ইন্সপিরেশন দিবেন যেন আমরা আরো বেশি করে এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা আছে বলে আমি জেফরি খান আপনাদের সাথে আছি। বন্ধুরা, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমাদের সাথে কমিউনিকেশন করার নিয়মটি আবারও জানিয়ে দিতে চাই, which is bhautikstories@gmail.com। এটা আমাদের অফিসিয়াল ইমেল আইডি। আপনারা যদি কোনো ঘটনা পাঠাতে চান, যা মনে হয় যে আপনার কাছে ভালো কোনো ঘটনা রয়েছে, আপনার সাথে ঘটে গেছে, অথবা আপনি জানেন বা কারো কাছ থেকে শুনেছেন এমন কোনো ঘটনা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই 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 এটা রিকোয়েস্ট থাকবে আপনি ঘটনাটা পাঠিয়ে দেবেন ইমেলে, এবং সাথে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অ্যাড করে দেবেন। আমরা খুব গুরুত্ব সহকারে ইমেলগুলো পড়ব। যদি আমাদের কাছে ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে, তাহলে কথা দিলাম আপনাকে সাথে সাথে ফোন দিয়ে জানানো হবে, আপনাকে আমন্ত্রণ জানানো হবে আমাদের স্টুডিওতে। আপনি যদি আসেন তাহলে তো খুবই ভালো, আর যদি না আসতে পারেন তাহলে আপনার ঘটনাটি আমরা মেইল আকারে পড়ে শোনাবো আপনাদের পারমিশন নিয়ে। আপনারা চাইলে আমাদের সাথে ভয়েস কমিউনিকেশন করতে পারেন, আর সেটার জন্য অবশ্যই অবশ্যই একটা ভয়েস ক্লিপ আমাদের ইমেইলে পাঠিয়ে দিতে হবে। এবং আমরা আর 2 এপিসোড পরেই একটা ভয়েস কমিউনিকেশনের ব্যবস্থা করছি। তার মাধ্যমে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে কমিউনিকেশন করে ঘটনা মোবাইল ফোনেই বলতে পারবেন, এবং এই কমিউনিকেশন করার সিস্টেমটি আমি আগামী 2 এপিসোড পরে জানাবো। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, অবশ্যই 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 আমাদের ভালোবাসা দেবেন। সো আজকের মতো এখানে ইতি টানছি। আমি জেফরি খান আজকের মতো বিদায় নিচ্ছি। ভৌতিক কথার নতুন এপিসোড নিয়ে আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদে থাকুন। তাহলে আজ এই পর্যন্তই। শুভরাত্রি।